দেখো রেলের পরীক্ষা কবে হবে এটা নিয়ে তোমরা বেশ চিন্তিত। প্রথমে একটা কথা বলে দিই, 13 তারিখ অর্থাৎ 13ই নভেম্বরের পরে, 13 নভেম্বর পরে আমরা জানতে পারবো, মোটামুটি একটা আইডিয়া আমাদের হাতে লাগবে। কারণ 13 তারিখ অবধি তোমাদের কিন্তু হাইকোর্ট তার কিন্তু তোমাদের একটা স্টে লাগানো আছে এই পরীক্ষার ওপরে। তার অফিসিয়াল যে অর্ডার সেটাও আছে, তোমরা চাইলে দিল্লি হাইকোর্টের ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট। এছাড়া একটা কথা বলি, সেটা হচ্ছে 11 তারিখ তোমাদের বিহারে ভোট আছে। 11 নভেম্বর বিহারের ভোটের একটা লাস্ট ফেজ বাকি আছে। এটা হওয়ার আগে অবধি তোমরা কোনো কিছুই জানতে পারবে না। ঠিক আছে, সো আমরা এক্সপেক্ট করতে পারি 13 তারিখ বা 11 থেকে 13। আমি এক্সপেক্ট করছি 13 তারিখ। 13 তারিখের পরই তোমরা মোটামুটি একটা জানতে পারবে। পরীক্ষা কবে হবে স্যার? দেখো, ফ্রেশ যে তোমাদের মান্থ আছে, আইদার ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হবে, অথবা তোমরা বলতে পারো যে তোমাদের জানুয়ারিতে পরীক্ষা হবে। 17ই নভেম্বর পরীক্ষা হওয়ার চান্স কমে গেছে। তখন এবার তুমি বলবে যে স্যার আপনি তো এতদিন ধরে 17ই নভেম্বর বলে যাচ্ছিলে। দেখো, আমি এখনও চাইলে 17ই নভেম্বর বলতে পারি, কারণ অফিসিয়ালি রেল বলছে 17 তারিখ। কেন? কারণ অফিসিয়ালি রেলের যে ওয়েবসাইট আছে তাতে এখনও সেই 17 তারিখের নোটিশই কিন্তু দেওয়া আছে। কোনোভাবেই সেই 17 তারিখের নোটিশ ওরা কিন্তু হটায়নি। এটা ইগোর কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, রেল কিন্তু এখনও 17ই নভেম্বরের যে নোটিশ সেটা কিন্তু হটায়নি। তো অফিসিয়ালি 17ই নভেম্বর পরীক্ষা হচ্ছে, এমনটাই কিন্তু রেলের ওয়েবসাইটে বলা আছে। ঠিক আছে, দিস ইজ দ্য বেসিক রিজন যে কারণে আমি তোমাদের কথাটা বলেছি। ওকে, এবার আমি 1 নম্বর তোমাদের সলভ করাবো। আগের ভিডিওতে তোমরা জানো যে দুটো কোশ্চেন নিয়ে তোমাদের ডাউট ছিল, একটা 58 দাগ, একটা 72 দাগ বা 73 দাগ। তো সেগুলো আমি তোমাদের এই ভিডিওতে লাস্টের দিকে রেখেছি, ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে তোমরা পুরনো ভিডিওগুলো কোথায় পাবে, যে ভিডিওগুলোর কথা বললাম। দুটো জায়গায় তোমাদের এই ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, এক তো আমাদের অ্যাপে যদি তুমি যাও, অ্যাপে গিয়ে দেখবে তোমাদের ফ্রি কোর্স বলে একটা ফোল্ডার আছে। সেই ফ্রি কোর্স ফোল্ডারের মধ্যে তোমরা দুটো সেট পাবে। একটা পাবে রিজনিং ফ্রি ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তোমরা পাবে সায়েন্সের ক্লাস। এই পুরনো যে ক্লাসগুলো আছে তোমরা যেগুলো সবই আমাদের অ্যাপে আপলোড করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে, এছাড়াও আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, দুটোতেই কিন্তু আমাদের লিঙ্ক পরপর দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে গিয়েও দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা। তো আগে আমি তোমাদের টোটাল 3টে ভিডিও দিয়ে আমরা কিন্তু রিফ্লেকশন শেষ করে দিয়েছি, অর্থাৎ দর্পণের যে ব্যাপারটা, মিররের যে ব্যাপারটা, অবতল মিরর এবং তোমাদের উত্তল মিরর, অর্থাৎ অবতল দর্পণ উত্তল দর্পণের যে ব্যাপারটা পুরোটা কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, টোটাল অ্যারাউন্ড 75 কোশ্চেন্স ছিল ওখানে। ঠিক আছে, আর দেখো 100-এর বেশি কোশ্চেন্স হতে পারতো, বাট শুধু কোশ্চেন্স করে তো লাভ নেই, কারণ বেশিরভাগ কোশ্চেন রিপিটেড এসছে। সেটা আমি ছেঁকে 75টা কোশ্চেন্স নিয়েছিলাম, তাও ওর মধ্যে কিছুটা রিপিটেড হয়ে গেছিলো। এটাও তোমাদের ছেঁকে নেওয়া আছে, চেষ্টা করবো রিপিটেড কোশ্চেন্স না করানো। তো দেখো, এখানে একটা গুড কোশ্চেন্স দিয়েছে। কোশ্চেন্সটা কী বলেছে দেখো, একটি কাঁচে আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে পতিত হলে এবং কাঁচ ও বাতাসের সীমানায় প্রতিসারিত হচ্ছে। তার মানে কি? তার মানে এইটা ধরো তোমাদের কাঁচ, এটা ধরো কি তোমাদের কাঁচ। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে তোমাদের কাঁচের স্ল্যাব বা কাঁচ তোমরা বলতে পারো, এটা কাঁচ। এবার একটা রশ্মি আসছে, তোমরা এটা হচ্ছে রশ্মিটা কী হচ্ছে, এইভাবে পড়ছে। ঠিক আছে, অর্থাৎ কাঁচের মধ্যে ঢুকছে, কাঁচের মধ্যে ঢুকছে এবং ঢোকার পর কী হচ্ছে, এই বিন্দু, কারণ দেখো বলেছে কাঁচ ও বাতাসের সীমানায় প্রতিসারিত হচ্ছে। কাঁচ ও বাতাসের সীমানায় প্রতিসারিত হচ্ছে মানে এই পয়েন্টে, নিচে তো বাতাস, এই নীলটাই তো কাঁচ, আর এই সাদা সব বাতাস চারপাশে, এখানে প্রতিসারিত হচ্ছে। তো একটা জিনিস ভালো করে দেখো, এ যখন প্রতিসারিত হবে তখন কী হবে, তখন এ কী করবে, যেহেতু ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ কাঁচ থেকে বাতাসে যাচ্ছে, তো এ কী করবে বেসিক্যালি, এ যেটা করবে সেটা হচ্ছে এ দূরে সরে যাবে। তো এই হচ্ছে অবিলম্ব। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই জায়গায়, পয়েন্ট টু বি নোটেড, এখানে ও 30 ডিগ্রি কোণ তৈরি করছে, তোমাকে বলেছে, কারণ আপতিত হচ্ছে 30 ডিগ্রি কোণে, পতিত হচ্ছে মানে আপতিত হচ্ছে। আর তাহলে এই জায়গায় একটা অ্যাঙ্গেল তৈরি করবে, প্রতিসরণ কোণ তৈরি হবে যেটা আলফা। তোমাকে বলেছে আলফা থিটার মধ্যে, মানে আলফা 30-র মধ্যে রিলেশন কী, তো ডেফিনেটলি আলফা গ্রেটার দ্যান 30 হবে। কেন? কারণ আমরা জানি যখন কাঁচ হচ্ছে কি, কাঁচ হচ্ছে ঘন, আর বাতাস হচ্ছে কি, এয়ার হচ্ছে কি, এয়ার হচ্ছে লঘু। যখন ঘন থেকে লঘুতে যায় তখন ও কী করে, ও যে এই যে কালো দাগটা আছে অর্থাৎ অবিলম্ব বা নর্মাল যাকে আমরা বলি, তার থেকেও দূরে সরে যায়। তো এই জায়গায় যেই দূরে সরবে সেখানে কোণ বাড়িয়ে দেবে। তো এখানে আলফা গ্রেটার দ্যান 30 হবে, গেল। তার মানে 30-এর থেকে বেশি যেটা হবে সেটাই অ্যান্সার হবে। তো দুটো আছে, এগুলো কম আছে, এগুলো তো ফার্স্ট কাটো। এবার আরেকটা প্রশ্ন দিয়েছে, দুটো প্রশ্ন একসঙ্গে দিয়েছে, দিয়ে এবং প্রতিসারিত রশ্মি, পতিত রশ্মি মানে আপতিত রশ্মি এখানে, অর্থাৎ রিফ্র্যাক্টেড রে ইনসিডেন্ট রের সঙ্গে একই তলে থাকবে কিনা। তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি তল কোনটা, এটাই তো তল, এটাই তো অ্যাঙ্গেল, এটাই তো তল, তাকে তলে একই তলে বিরাজ করে। এমনি তুমি রিফ্র্যাকশনের যে ফার্স্ট যে সূত্র আছে, একটা সূত্রকে স্নেলের ল বলা হয়, সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর এর যে ফর্মুলা, সেটা ওর থেকে বেরোয়, সেটা রিফ্র্যাকশনের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র থেকে আমরা কী পাই, যে এরা একই তলে অবস্থান করে, এটাই লেখা আছে সূত্র অনুযায়ী। অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিসারিত রশ্মি এবং অবিলম্ব এরা একই সমতলে অবস্থান করে। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, তারা থাকে। অর্থাৎ প্রতিসারিত রশ্মি এবং প্রতিসারিত রশ্মি
পতিত রশ্মির তলে থাকে, মানে একই তলে তারা থাকে, এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো অ্যান্সার আমাদের কী হবে? বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এ কিন্তু অ্যান্সার হবে না, কারণ এখানে বলেছে থাকে না, এই জন্য এটা কেটে যাচ্ছে। তো কী কারণে কেটে যাচ্ছে সেখানে আমি কিন্তু ক্রস করে দিয়েছি। এবার একটা কথা বলি, স্টুডেন্টরা দুটো জিনিসকে গোলায়, ঠিক আছে, কী গোলায়? তাহলে আমি তোমাদের পরের পেজে যাচ্ছি, গিয়ে তোমাদের বোঝাচ্ছি। যদি এর থিওরি আমি আমাদের পেজে মানে মারাত্মকভাবে বুঝিয়েছি, প্রতিসরণের টোটাল মানে 5-6টা ক্লাস আছে শুধু প্রতিসরণের উপর, লেন্স তার পরে করিয়েছি। প্রতিসরণের উপরই তোমার 5-6টা ক্লাস আছে, সেখানে আমি বুঝিয়েছি যে কীভাবে তোমাদের আলফা গামা বিটা মানে যে আলোকরশ্মির যে দৈর্ঘ্য আছে, এখানে প্রশ্ন আছে 3 নম্বর না 4 নম্বরে আলোকরশ্মির দৈর্ঘ্যের উপর প্রশ্ন আছে, মানে লেন্থ অফ তোমাদের রে, সেই লেন্থ অফ রের উপরে তোমাদের প্রশ্ন আছে। ঠিক আছে, তার সঙ্গে প্রতিসরণকে কী সম্পর্ক, তো সব কিছু নিয়ে আমি তোমাদের ওখানে ডিটেলসে আলোচনা করেছি। যারা চাইছো ক্লাস করতে 8670838797 এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে ডিটেলসে পেডের যে কী কী ব্যাপার আছে না আছে, কতদিন ভ্যালিডিটি, সব তোমাদের বলে দেওয়া হবে। আর প্রাইস অত্যন্ত কম, 499-এ তোমাদের, মানে ছাড় দেওয়ার পরে 499। ঠিক আছে, ছাড় দেওয়ার পরে 499-এ তোমরা এই কোর্সটা পাবে। যাই হোক, তোমরা কোয়ারি করে নিতে পারো, কেন না কেন পরের কথা, কোয়ারি করে নিতে পারো। আচ্ছা চলো আমরা এখানে ব্যাপারটা বোঝাই, যেটা বলতে চাইছিলাম, যে ডিটেলিংটা বলতে চাইছিলাম সেটা একটু তোমাদের বুঝিয়ে দিই। চলো দেখো, তোমাদের যে রিফ্র্যাকশানের যে ল আছে তাতে বলা আছে কি, ফার্স্ট যে লটা বলছিলাম তাতে বলা আছে প্রতিসারিত রশ্মি, ঠিক আছে, আপতিত রশ্মি, আর বলা আছে অভিলম্ব মানে নর্মাল, ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে আর নর্মাল। এই তিনটে কিন্তু একই তলে অবস্থান করে, তিনটে কিন্তু একই তলে অবস্থান করে। কিন্তু এই তিনটে রশ্মি ছাড়াও প্রতিসরণের ক্ষেত্রে আরেকটা রশ্মি পাওয়া যায়, যাকে বলা হয়, বাংলায় যাকে বলা হয় উদ্গত রশ্মি, ইংলিশে যাকে বলা হয় ইমার্জেন্ট রে। আমি দুটোই লিখে দিচ্ছি, ইমার্জেন্ট রে, ইমার্জেন্ট রে। ঠিক আছে, তাকে কি বলা, তাকে বলা হয় ইমার্জেন্ট রে। এবার একটা জিনিস তোমাদের একটু ভালো করে বোঝাই, বেশ ভালো করে একটু শুনবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু। ঠিক আছে, এই পয়েন্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, ধরো এই জায়গায় আমাদের অভিলম্ব আছে, চলো অভিলম্বটাকে অভিলম্বের মতোই আঁকি, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু বুঝে নাও তাহলে ইম্পর্ট্যান্ট। এ হচ্ছে তোমাদের অভিলম্ব আছে এখানে, আর এখানে আমি ধরো আর একটা অভিলম্ব এখানে টানলাম, আর একটা অভিলম্ব আমি এখানে টেনেছি, ক্লিয়ার? এবার আমি তোমাদের আবার হলুদ ইউজ করি, চলো। একটা রশ্মি ধরো এখানে পড়ছে, ঠিক আছে, একটা রশ্মি এখানে পড়ছে, কোথায় ঢুকছে? এটা কাঁচে ঢুকছে, কী থেকে? বাতাস থেকে কাঁচে। এটা তো বোঝাতে পারছি আমি, এটা হচ্ছে আমাদের এয়ার, আর এটা হচ্ছে আমাদের কাঁচ, এটা হচ্ছে আমাদের কি কাঁচ, এটা হচ্ছে আমাদের কি কাঁচ। সো ডেফিনেটলি এ বাতাস থেকে কাঁচেই যাচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বাতাস থেকে কাঁচে যাচ্ছে। এই জায়গায় একটা কোণ তৈরি হবে, হ্যাঁ কি না বলো খালি, এই জায়গায় একটা কোণ তৈরি হবে, ইয়েস হবে। এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, ধরো এটাকে আমরা বলছি থিটা, এখানে একটা অ্যাঙ্গেল, অ্যাকচুয়ালি এটাকে আই বলা হয়, থিটা না বলে আমি এটাকে আই লিখছি, এটাকে কী বলে অ্যাকচুয়ালি আই। তিনটে কোণকে এখানে তোমাদের দেখাবো, দেখো তিনটে রশ্মি আছে মানে তিনটে কোণ তৈরি হবে। একটা আপতিত রশ্মির জন্য তৈরি হবে আমাদের আই, ঠিক আছে, চলো এভাবে লিখছি না, আই তৈরি হবে। প্রতিসারিত রশ্মির জন্য তৈরি হবে আর, আর উদ্গত রশ্মিকে ইমার্জেন্ট রে তো ই, তো অ্যাঙ্গেল ই তৈরি হয়, কী তৈরি হয়? অ্যাঙ্গেল ই, এটা অ্যাঙ্গেল আই, এটা অ্যাঙ্গেল আর, এটা অ্যাঙ্গেল ই তৈরি হয়। তিনটে কোণকে তোমাদের দেখাবো। এবার এইটা যেই এয়ার থেকে কাঁচে ঢুকলো, তো এই জায়গাটা একবার রিফ্র্যাকশান হবে, কারণ দেখো আমরা জানি যে যতবার মাধ্যম চেঞ্জ করবে ততবার রিফ্র্যাকশান হবে, মাধ্যম চেঞ্জ করলেই রিফ্র্যাকশান হবে। তো যেই এটা এয়ার থেকে এখানে ডুপ করে পড়লো, ডাব পড়ার মতো, পড়ার পর কী হচ্ছে? বাঁকবে, ডেফিনেটলি বাঁকবে, গ্যারেন্টি বাঁকবে, 100% বাঁকবে, বাঁকতে তো হবেই একে। তো এটাকে একটু অন্য কালি দিয়ে দেখাই, বাট একই রশ্মি কিন্তু, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমাদের সেই রশ্মি, দেখো বেঁকে গেছে, ওকে স্ট্রেট লাইন নেইনি, আমারটাই বেঁকে গেছে। তো এই হচ্ছে তোমাদের, দেখো বেঁকে গেল, এই বেঁকে গেছে, ইয়েস ও নো বলো, ঠিক আছে। এবার দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ লঘু থেকে ঘনতে ঢুকছে, লঘু থেকে ঘনতে ঢুকছে, তো এইখানে একটা অ্যাঙ্গেলও তৈরি করবে, এই জায়গায় কী করবে? একটা অ্যাঙ্গেলও কিন্তু তৈরি করবে, পয়েন্ট টু বি নোটেড, এখানে একটা অ্যাঙ্গেল কিন্তু তৈরি হবে, এটা কিন্তু আর, এই অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেলটা হচ্ছে আর, কারণ দেখো এই আই আর আর কি সমান হবে? একদমই হবে না। কি করে হবে? আই এখানে গ্রেটার দ্যান আর হবে। আই কেন গ্রেটার দ্যান আর হবে? আর কোথা থেকে আসছে? রিফ্র্যাক্টেড রে আর, ওই জন্য রিফ্র্যাকশনের থেকে আর কথাটা আসছে, ঠিক আছে। রিফ্লেকশানেও আর আসে, রিফ্লেকশন অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেখানেও আর আসে, আবার রিফ্র্যাকশনেও আর আসে। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন মানে প্রতিসারিত রশ্মি, ঠিক আছে, প্রতিসরণ কোণ এটা। তো আই আর আর এখানে কিন্তু ইকুয়াল হবে না। তোমরা মনে করে দেখো, আমরা এখন প্রতিফলনের সূত্র পড়েছিলাম, তখন আমরা পড়তাম আই ইকুয়াল টু আর, এখানে কিন্তু সেটা হয় না, এখানে আই ইকুয়াল টু আরও হতে পারে, ঠিক আছে, ইকুয়াল টু আরও হতে পারে, বাট 99% কেসে হয় না। একটা স্পেশাল কেস আছে, যে কেসে হয় সেটা জানার দরকার নেই। তো আই ইকুয়াল টু আর হয়, ঠিক আছে, আই ইকুয়াল টু আর হয়, তখন আর তাকে আর
বলে না, তাকে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে বেসিক্যালি, ঠিক আছে? ওইটাই কথা বলছিলাম। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে প্রতিসরণ হতে হতে প্রতিফলন। তো মনে রাখবে প্রতিসরণে নর্মালি আই ইকুয়াল টু আর হয়ই না কখনো, ঠিক আছে? আই গ্রেটার দ্যান আর হবে অথবা আই লেস দ্যান আর হবে। তো এইখানে খেয়াল করো আই গ্রেটার দ্যান আর হচ্ছে কেস নম্বর 1, দিস ইজ দ্য কেস নম্বর 1। এই কেস নম্বর, আচ্ছা কেস নম্বর 1 না এ করে দিচ্ছি, কেস নম্বর এ। কেস এতে আমরা কি দেখলাম, আই গ্রেটার দ্যান আর হয়েছে, ঠিক আছে? এবার ও যখন এখানে পড়ছে, এখানে দেখো খেয়াল করো, ভালো করে খেয়াল করো, একই, এইটা তো কাঁচ, কাঁচের মধ্যেই আছে। তো এই জায়গায় কি ঘটবে, এইখানটা কি হবে, এইখানটা কি হবে এক্স্যাক্টলি ভালো করে দেখো তো, এই জায়গাটা কি হবে। মনে রাখবে এটা একটা সমান্তরাল রশ্মি, এটা একটা কী রশ্মি, এটা একটা সমান্তরাল রশ্মি, ভালো করে খেয়াল করো। আর এই কোণ আর এই কোণ একে অপরের সমান হবে। তোমরা বললে কেন সমান হবে স্যার? তোমরা নিজেরাও জানো, এরকম ধরো দুটো লাইন টানা আছে, যে লাইন দুটো একে অপরের সমান্তরাল, এই যে এই অবিলম্ব আর এই অবিলম্ব একে অপরের সমান্তরাল হয়। কেন? কারণ এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি আছে, এই জায়গায় 90 ডিগ্রি, চারপাশে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি আছে। এবার এখান দিয়ে যদি একটা রশ্মি যায়, তো এদিকে যে কোণ তৈরি হবে, এদিকে বিপরীত দিকে একই কোণ তৈরি হয়। কারণ কি, থিটা থিটা জ্যামিতি, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে একান্তর কোণ, ঠিক আছে? এটা কি একান্তর কোণ, ক্লিয়ার হচ্ছে? এটা কি, এটা কি বলা হয়, একান্তর কোণ বলা হয়, বিপরীত একান্তর কোণ বলা হয় এদেরকে, ঠিক আছে? সো বোথ আর ইকুয়াল হয়, ঠিক আছে? তো ইকুয়াল, তো এটা আর হলে এটাও আর হবে। এইবার একটা জিনিস খেয়াল করো, এইবার রশ্মিটা কি হচ্ছে, ভালো করে খেয়াল করো, রশ্মিটা কি হচ্ছে, এবার কাঁচ থেকে আবার বাতাসে আসছে, কাঁচ থেকে কি হচ্ছে, আবার বাতাসে আসছে। তো কাঁচ থেকে বাতাসে আসাটা একবার দেখাই, এই হচ্ছে কাঁচ থেকে ও কী করছে, বাতাসে আসছে। কাঁচ থেকে যখন, 1 মিনিট, কাঁচ থেকে যখন বাতাসে আসবে, স্লাইড রিফ্লেকশন হবে, কাঁচ থেকে যখন বাতাসে আসবে, 1 মিনিট এই পাস করে দিই, হ্যাঁ, কাঁচ থেকে যখন বাতাসে আসবে তখন এই জায়গাটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল ই। আর এই রশ্মিটাকে আমরা বলছি ইমার্জেন্ট রশ্মি বা উদ্গত রশ্মি। এই যে লাস্ট যে হলুদ রশ্মি, এটাকে আমরা কি বলছি, আমরা বলছি উদ্গত রশ্মি বা ইমার্জেন্ট রে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? উদ্গত রশ্মি বা ইমার্জেন্ট রে হচ্ছে এইটা, এবং এখানে অ্যাঙ্গেল ই তৈরি হচ্ছে। এবার তোমাদের খেয়াল করো, এই যে রশ্মিটা আছে না, এই যে রশ্মিটা আছে, পয়েন্ট টু বি নোটেড, এই যে রশ্মিটা, এই রশ্মির সাপেক্ষে এখানে আর কিন্তু আপতন কোণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে রশ্মিটার সাপেক্ষে এখানে আর কিন্তু আয়ের সমান হয়ে যাচ্ছে। তোমরা বললো স্যার আপনি একটু আগে বললেন আর আর আই ইকুয়াল হয় না, আরে বাবা ওটা তো ভ্যালুতে বলেছি ইকুয়াল হয় না, এখানে তো আর আর আই ইকুয়াল করেই ব্যাপারটাকে বলছি আমি। অর্থাৎ এখানে নামটা দিচ্ছি আর, কারণ এটা আর, তাই বেসিক্যালি এটা আই, এর নামটা আর দিই, তুমি থিটা বললে একে থিটা বলা হবে, এইটা হচ্ছে বলতে চাইছি, ঠিক আছে? তো আর ইকুয়াল টু এখানে আই হয়ে যাচ্ছে, এবং এটাকে আমরা আই ধরতে পারি, মানে আই টু, এটা আই ওয়ান, এটা আই টু ধরতে পারি চাইলে, ঠিক আছে? কারণ এই আই আর এই আই কিন্তু সেম নয়, এটাকে আমরা ধরতে পারি আই টু, এটাকে আমরা ধরতে পারি আই টু, এটাকে আমরা ধরতে পারি আই ওয়ান। এই জায়গায় আমি 1 লিখছি, এই জায়গায় এটাকে আমি 2 বলে দিচ্ছি, এটা আই টু বেসিক্যালি। তো আর আই টু এর সঙ্গে ইকুয়াল হচ্ছে ঠিক এখানে, ঠিক আছে? এবার যখন বেরোচ্ছে তখন এই জায়গায় একটা ই তৈরি হচ্ছে। তো মনে রাখবে এরা দুটো কিন্তু লেস দ্যান ই হবে। লেস দ্যান ই কেন? কারণ দেখো এ ব্যাটা ঘন মাধ্যমে ছিল, কাঁচে ছিল, কাঁচ থেকে বাতাসে আসছে, আর বাতাসে আসলে কি হয়, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে বেটার আরও বেশি ওদিকে সরে যাচ্ছে, সরে যাওয়া মানে কি, এখানে অ্যাঙ্গেল বেশি তৈরি হবে, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিয়ারলি কী দেখতে পাবো, যে এখানে আই টু কিন্তু ইয়ের থেকে ছোট হবে, বা ই বলতে পারো আয়ের থেকে বড় হবে। তিনটে অ্যাঙ্গেল কাজ করে এখানে, কিন্তু ওই যে প্রশ্ন, আগের যে প্রশ্ন, ওই প্রশ্নটাতে তোমাদের কিন্তু ইমার্জেন্ট রশ্মি বলেনি, প্রতিসারিত রশ্মি বলেছে। মনে রাখবে ইমার্জেন্ট রশ্মি কাকে বলা হয়, যখন কোনো জিনিস কোনো একটা মাধ্যম থেকে, ধরো এ মাধ্যম থেকে বিতে যাচ্ছে, আবার বি মাধ্যম থেকে ফার্দার এতে বেরোচ্ছে, ঠিক আছে? অর্থাৎ মাঝখানে একই মাধ্যম থাকছে কিন্তু পুনরায় আবার, মাঝখানে আলাদা মাধ্যম থাকছে কিন্তু পুনরায় আবার একই মাধ্যমে ফিরে আসছে, তখন এই যে রশ্মিটা তৈরি হয় একে বলা হয় ইমার্জেন্ট রে, কারণ এটা বি নামক যে তোমাদের মাধ্যম ছিল মাঝখানে, তার থেকে ইমার্জিত হয়, ইমার্জেন্ট হয়, উদ্গত হয়, ঠিক আছে? ইমার্জিত, যাই হোক। তো একে আমরা কি বলি, একে আমরা বলি তোমাদের উদ্গত রশ্মি বা ইমার্জেন্ট রে বলি, ঠিক আছে? তো ওখানে ইমার্জেন্ট রে বলেনি কিন্তু, এইটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইমার্জেন্ট রে একটা টাইপের রিফ্র্যাক্টেড রেই হয়, কারণ দেখো এই যে রশ্মি, এই রশ্মিটাকে আমি যদি আর রশ্মি ধরে নিই, তাহলে এই হলুদ রঙের রশ্মিটা কি, ডেফিনেটলি সেটাও কিন্তু একটা রিফ্র্যাক্টেড রশ্মি হবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? একটু গুলিয়ে যেতে পারে, বাট আরেকবার ভালো করে দেখে না, ব্যাপারটা বুঝতে পারবে। আমি সোজা কথা বলতে এটা বলেছি যে এয়ার থেকে কাঁচে আসছে, কাঁচ থেকে আবার বাতাসে যাচ্ছে, এইটা আমি বলতে চেয়েছি। ওকে, চলো নেক্সট পরেরটাতে। এটার একটা সিম্পল জিনিস বলে দিচ্ছি, এই প্রশ্নটা বলেছে একটি হীরার প্রতিসরণ সূচক যদি এই হয়, তাহলে হীরাতে
আলোর বেগ কত হবে। সিম্পল জিনিস কি, সেটা হচ্ছে যখনই কোনো জিনিসে আলোর বেগ জিজ্ঞেস করবে এবং তার যখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া থাকবে, আচ্ছা এটা হচ্ছে তোমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটাকে কি বলবো আমরা, রিফ্র্যাক্টিভ, ঠিক আছে, ইন্ডেক্স। যখন তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া থাকবে তখন আমরা কি করব, বায়ুতে আলোর বেগকে, বায়ুতে আলোর যে বেগ থাকবে, ঠিক আছে, বায়ুতে আলোর যে বেগ থাকবে তাকে আমরা ওই প্রতিসাঙ্ক দিয়ে ভাগ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। সিম্পল জিনিস, বায়ুতে আলোর যে বেগ তাকে কি করব, প্রতিসাঙ্ক দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এবার তোমাদের বায়ুতে আলোর বেগ এইটাকে কিন্তু একটু জানতে হবে, ঠিক আছে। তো বায়ুতে আলোর বেগ কত হয়, দেখো নর্মালি আমরা ধরি 3 ইন্টু 10⁸ ধরে নিই, ঠিক আছে, কি ধরে নিই, 3 ইন্টু 10⁸, এইটা আমরা ধরে নিই বায়ুতে আলোর বেগ। আর একে আমাকে কি দিয়ে ভাগ করতে হবে, 2.42 দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো এই ভাগটা একটুখানি চাপের হয়ে যায়, এছাড়া কিছু না। তো ভাগ করব কি করে এটাকে, দেখো এই 10⁸, দেখো আমাদের অপশানেও রয়েছে, সো 10⁸কে কোনোভাবে আমরা কিছু করব না, এই দশমিক উঠে গেলে উপরে দুটো শূন্য যাবে। তো বেসিক্যালি 300কে আমরা 242 দিয়ে ভাগ করে দেখব, ভাগ করব 242, 1কে 242, তো আমরা দেখতে পাচ্ছি যেগুলোর সামনে আমাদের 1 আছে সেগুলোই অ্যান্সার হবে, তো এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 8 আর এটা হচ্ছে আমাদের 5, ঠিক আছে, এই আর পয়েন্টের জন্য একটা শূন্য যাবে। এবার আমরা আরেকবার ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমরা যদি ডবল করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 48, তো মানে এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, এটা তো কোনো দিন অ্যান্সার হবে না, তাই না। 1.2 ডবল করলে কি হয়, 24 × 48 হয়, ঠিক আছে। তো 484 এটাই হতে পারে। 3 দিয়ে করলে 3 24 কত হচ্ছে, 72 হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সো 58 থেকে বেশি হয়ে যাবে। এখানে যদি 2 এর জায়গায় 3 বসায়, 3 × 24 করলে কত হয়, 72 হয়। 72 তো 58-এর থেকে বেশি, তো এটা তো আমরা কোনো দিনই নেবো না। আর এখানে তো 7 দেওয়া আছে, এটা তো অ্যান্সার হতেই পারে না, তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তো আর আমরা যাবই না, ঠিক আছে। 1.24 × 10⁸ মিটার/সেকেন্ড, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা চলো, যদি বাতাস থেকে কোনো মাধ্যম, ধরো একটা মাধ্যম আছে, ধরে নাও এই মাধ্যমটার নাম এখানে দেওয়া হয়েছে এ মাধ্যম। তো বাতাস থেকে কোনো মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করছে এবং সেই মাধ্যমের, অর্থাৎ এই যে এ মাধ্যম, এর প্রতিসাঙ্ক হচ্ছে 1.33, তো সেই মাধ্যমে আলোর বেগ কী হবে। তো আমি তোমাদের কী বললাম একটু আগে, অন্য কোনো মাধ্যমে আলোর বেগ জানতে হলে কী করতে হবে, বায়ুতে আলোর বেগ অর্থাৎ 3 × 10⁸, ঠিক আছে, বাই তোমাদের তার প্রতিসাঙ্ককে তোমাদের ভাগ করে দিলে বেরিয়ে যাবে। এর ওপর কিন্তু প্রচুর প্রশ্ন এসছে, বায়ুতে আলোর বেগ বাই ওই মাধ্যমের প্রতিসাঙ্ক করলেই বেরিয়ে যাবে অ্যান্সার এখানে, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাদের ভালো করে বলি, সেটা শিখে নাও একটুখানি, ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি বায়ুতে আলোর যে বেগ হয় সেটা হচ্ছে 2.9970 × 10⁸, এটা হচ্ছে বাতাসে আলোর বেগ, ঠিক আছে। আর শূন্য মাধ্যমে আলোর বেগ হয় 2.9979 × 10⁸, মানে এটা 70, এটা 7, মানে 0 মাধ্যম বা শূন্য মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে। তো শূন্য মাধ্যম মানে কি, মানে ভ্যাকুমে শূন্য মাধ্যম মানে কি, মানে হচ্ছে সামান্য বাতাসে একটু কম। তোমাদের যদি বলা হয় এয়ার আর শূন্য মাধ্যমের মধ্যে কার বেগ বেশি হবে, শূন্য মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি হয়, ঠিক আছে, দেখতে পাচ্ছি। এবার এটাকে দুটোকেই রাউন্ড ফিগারে 3 × 10⁸ নিয়ে নেওয়া হয়, এটাকেও নেওয়া হয়, এটাকেও নেওয়া হয়, কী হয় 3 × 10⁸ নিয়ে নেওয়া হয়, দুটোকেই রাউন্ড ফিগারে নেওয়া হয়, কারণ দুটোর মধ্যে পার্থক্য খুব কম আছে, ঠিক আছে, ওই জন্য আমরা এটাকে এই নিচ্ছি। ক্লিয়ার হয়েছে, এই জন্য আমরা কী করছি, আমরা এটাকে এটাই নিচ্ছি। এবার তোমাকে ভাগ করতে হবে। সো বেসিক্যালি আমরা কী করব, আমি একটু অন্য কালি ইউজ করে দিচ্ছি তোমাদের এখানে, একদম ইজি কোশ্চেন, আলাদা কিছু নয়। এরপর একটু স্পিডে করবো, ঠিক আছে, প্রথম কয়েকটা কোশ্চেন একটু ধীরে করলাম, এরপর আমরা কী করবো, স্পিডে করবো। 133 ভাগ তোমাদের 300 কেন হচ্ছে, এই পয়েন্টে উঠে গেলে ওপরে দুটো শূন্য যাচ্ছে, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা, এটা আমাদের কি হচ্ছে, 3 13 আমাদের হচ্ছে 39, ঠিক আছে। তো 2ই যাবে, তার মানে যেখানে যেখানে 2 আছে সেগুলো অ্যান্সার হবে, বাকি এগুলো কিন্তু অ্যান্সার হবে না। তো এখানে কী হবে, 166 এই আমাদের হবে, এটা হবে 4, এটা হবে তোমাদের 6 আর 1 7, তো এটা হবে তোমাদের 3, ঠিক আছে। পয়েন্টের জন্য একটা শূন্য নামলো। এবার দেখো আমরা যদি 2.2 যদি এখানে করি, তাহলে এখানে কি হচ্ছে 260 আসছে, তখন 2.2 দিয়ে যেটা সেটা আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ সি আমাদের কারেক্ট অ্যান্সার এখানে। দেখো এই যে রয়েছে 2.26 10⁸, ঠিক আছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, পরেরটা চলো। দেখো কি বলেছে নিচের চিত্রে কাঁচের প্রিজমে পতিত এবং উদ্গত রশ্মির ক্রম কিভাবে দেওয়া হয়েছে,
অর্থাৎ পতিত রশ্মি কোনটা, মানে এখানে বেসিক্যালি আপতিত রশ্মি মানে ইমার্জেন্ট রে আর হচ্ছে তোমাদের ইনসিডেন্ট রে, এই দুটো তোমাদের বার করতে বলছে। তো আপতিত রশ্মি কোনটা এটা তোমাদের বার করতে বলেছে, আর তোমাদের ইমার্জেন্ট রে মানে উদ্গত রশ্মি কোনটা এটা তোমাদের বার করতে বলেছে। তো একটু আগেই তোমাদের আমি দেখিয়েও দিয়েছি, বলেও দিয়েছি, ঠিক আছে। সো আশা করি এখানে কোনো প্রবলেম হওয়ার কথাই না। আপতিত রশ্মি কোনটা, এবি হচ্ছে তোমাদের আপতিত রশ্মি, আর ইমার্জেন্ট রে কোনটা, সিডি হচ্ছে তোমাদের ইমার্জেন্ট রে। দেখো মাধ্যম ধরো এয়ার থেকে এটা কাঁচের প্রিজমে প্রবেশ করছে, এটা ধরো কাঁচ দিয়ে তৈরি, ঠিক আছে। আবার দেখো এয়ারে চলে আসছে, তো এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে আবার এতে যাচ্ছে, তো যেটা আবার একই জিনিসে চলে যাচ্ছে এখানে দুবার রিফ্র্যাকশন হওয়ার পরে, ঠিক আছে। এখানে একবার রিফ্র্যাকশন হবে এই জায়গায়, এখানে একবার রিফ্র্যাকশন হবে, এই দুটো পয়েন্টে বি আর সিতে রিফ্র্যাকশন হবে, হওয়ার পর বের হচ্ছে, তো এই রশ্মিটাকে আমরা কী বলবো, ইমার্জেন্ট রশ্মি বলবো। তো এ বি আর সিডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এর উপর দেখো বেসিকের উপর প্রশ্ন দিয়েছে, 17/8/2022 পড়ার প্রশ্ন। চলো পরেরটায়। এই প্রশ্নটা কিন্তু ভালো লেভেলের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, টাফ প্রশ্ন নয়, আমি বলেছি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো একটা জিনিস বলি, এইটা ধরো আমাদের একটা প্রিজম আছে, অর্থাৎ কাঁচের একটা প্রিজম আছে, ঠিক আছে। কাঁচের প্রিজম বেসিক্যালি এটা একটা ফেজ, অর্থাৎ একটা তোমাদের বলতে পারো একটা তল। এর মধ্যে তোমরা জানো এই রকম ধরনের ক্ষেত্রে, এটাকে আমি একটু কালো দিয়ে আঁকি কেমন, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। কেন, কারণ আমাকে রেড বা ব্লু এগুলো দিয়ে দেখাতে হবে। তো আমি এখানে একটা এঁকে দিচ্ছি কাঁচের প্রিজম, এই হচ্ছে তোমাদের কালো রঙের প্রিজম আছে এখানে, ঠিক আছে। এবং এই কালো প্রিজমের মধ্যে ধরো আমরা রেড রশ্মিকে এখানে ফেললাম, লাল রঙের রশ্মিকে ফেললাম। আমরা জানি যে লাল রঙের যে রশ্মি হয় রেডের যে রশ্মি হয় তার ওয়েভ লেন্থ ম্যাক্সিমাম হয়। ওয়েভ লেন্থ কী হয়, ম্যাক্সিমাম হয়, এবং ম্যাক্সিমাম হওয়ার কারণে এর যে ডেভিয়েশন হয় সেটা কম হয়, অর্থাৎ এ যে পথে এসছে এক্স্যাক্টলি সেম পথেই প্রায় বেরিয়ে যায়, ঠিক আছে। ম্যাক্সিমাম ওয়েভ লেন্থ, এটাও আমি কি বলছি, ওয়েভ লেন্থের কথা বলছি, ঠিক আছে। ওয়েভ লেন্থ কী হয়, এর ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। ওয়েভ লেন্থ ম্যাক্সিমাম হওয়ার কারণে ডেভিয়েশন বা এর যে বিপথগামী অর্থাৎ এর বেঁকে যাওয়ার ক্ষমতা কম, এ বাঁকে কম। কিন্তু সিমিলারলি আমি যদি ভায়োলেটকে ইউজ করি, ভায়োলেট এখানে আছে, ভায়োলেটকে আমি যদি ইউজ করি, ভায়োলেট পড়বে এইরকম জায়গায়, এইভাবে যাবে, যার পর এইভাবে বেঁকে যাবে, অর্থাৎ ভায়োলেট কিন্তু মারাত্মক। দেখো ভায়োলেটের যাবার কথা কোন দিকে ছিল, এই পথ দিয়ে সোজা এরকম বেরিয়ে যাওয়ার কথা ছিল, এইটা যদি যায় এই সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, তা না গিয়ে দেখো কতটা ডেভিয়েট হয়ে বেঁকে যাচ্ছে। কারণ কি, কারণ ভায়োলেটের, ঠিক আছে, ভায়োলেটের কি, ভায়োলেটের ওয়েভলেন্থ হচ্ছে মিনিমাম, ঠিক আছে। ভায়োলেটের ওয়েভলেন্থ কি, ভায়োলেটের ওয়েভলেন্থ হচ্ছে মিনিমাম হওয়ার কারণেই এ কিন্তু বাঁকে সব থেকে বেশি। তাহলে এর থেকে তুমি কি শিখলে, তুমি শিখলে যে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি সে বাঁকে কম, ঠিক আছে, এটা তুমি শিখলে। এইবার এখানে প্রশ্ন এসো, মানে যা তুমি জানো তার থেকে প্রশ্ন কি দিয়েছে সেখান থেকে বার করা যায় কিনা সেটা দেখে নিতে হয়, সরি। তো প্রশ্নে এসো, প্রশ্নে কি বলছে, এটা অ্যাংস্ট্রংয়ের চিহ্ন, ঠিক আছে। 4500 অ্যাংস্ট্রং, 5400 অ্যাংস্ট্রং, 600 অ্যাংস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি একটি প্রিজমের মধ্য দিয়ে প্রবাহিত হলে কোনটির প্রতিসরণের কোণ সর্বাধিক হবে। দেখো একটা জিনিস বলি, প্রতিসরণের কোণ এখানে বাংলায় দিয়েছে, ইংলিশে দেওয়া ছিল সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। কী দেওয়া ছিল, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এইটা হচ্ছে তোমাদের ইংলিশে দেওয়া ছিল, আমি লিখে দিলাম। এইবার তোমরা আশা করি এক্সপেক্ট করি তোমরা করতে পারবে। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কার সর্বাধিক হবে, তো আমি তোমাদের কী বলেছি, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন শব্দের অর্থ বেঁকে যাওয়া, যে যত বেশি বাঁকবে তার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বেশি হবে। তো কি বললাম, এর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সব থেকে কম হবে, কারণ এর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। তরঙ্গদৈর্ঘ্য যত বেশি বাঁকে তত কম, তার মানে এর সব থেকে কম হবে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো 6000 সব থেকে কম হবে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তারপর কার হবে, তারপর এর হবে 5400, এর হবে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। আর তারপর এর হবে, কারণ এর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সব থেকে বেশি, কারণ এর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম। তো কী হবে, এখানে বলেছে সর্বাধিক, বলেছে সর্বাধিক কার জন্য হবে, 4500 জন্য। ব্যাস হয়ে গেল, ঠিক আছে। আসলে থিওরি জানলে কোশ্চেন্স করতে কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না। আমাকে যদি বলো আমি 4500 দাগিয়ে দিই, পরটা অটোমেটিক চলে গিয়ে 3টে কোশ্চেন আমার করা হয়ে গেছে যতক্ষণ আমি আলোচনা করছি, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। দেখো একটু আগেই তোমাদের মনে করে দেখো একটা প্রতিসারাঙ্ক দেওয়া ছিল, আরআই মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া ছিল, এবং ওই মাধ্যমে আলোর বেগ বার করতে বলছিলাম। আমি তখন কী করছিলাম, বাতাসে, ভালো করে খেয়াল করো, বাতাসে আলোর বেগ
বাতাসে আলোর বেগ বাই ওই প্রতিসারাঙ্ক, তাই করছিলাম কি, বাতাসে আলোর বেগ বাই ওই প্রতিসারাঙ্ক। আমি বললাম এটা করলে তুমি কি পাবে, তুমি পাবে ওই মাধ্যমে আলোর বেগ পাবে। এটা একটু আগে বলেছি, ইয়েস অর নো বলো, ওই মাধ্যমে আলোর বেগ। তো যদি এটা তুমি ভালো করে বুঝে থাকো তাহলে এই প্রশ্নটার অ্যান্সার তুমি ইজিলি দিতে পারবে। আমি বারবার বলি, যা আমি বলি তার মধ্যেই কনসেপ্ট থাকে। তো এখানে তোমাদের ওই মাধ্যমে আলোর বেগ, এটা মানেটা কি ভালো করে খেয়াল করতে, এটা মানে কি। এবার আমি যদি একটা কাজ করি, আমি কি করি ভালো করে বুঝবো আমি কি করি। আমি কি করছি, আমি যেটা করছি সেটা হচ্ছে আমি তোমাদের এখানে একটা জিনিস বলেছে দেখো, বলছে কোনো তরলের প্রতিসারাঙ্ক এত বলতে কি বোঝায়। কোনো তরলের প্রতিসারাঙ্ক এত বলতে এক্স্যাক্টলি কি বোঝায়। প্রথম কথা, জলের সঙ্গে তুলনা করা হয়ই না, তো জলেরগুলো আগে কেটে দাও, ঠিক আছে, জলেরগুলো আগে কেটে দাও, ঠিক আছে। এবার বাতাসের সঙ্গেও কিন্তু তুলনা করা হয় না যখন প্রতিসারাঙ্ক বের করা হয়, ঠিক আছে। কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক বের করা হয় তখন নর্মালি কি করা হয় জানো, পয়েন্ট টু বি নোটেড, ভালো করে বুঝবে। যখন বাতাসের মানে অ্যাকচুয়ালি ভালো করে বুঝবে, যখন অ্যাকচুয়ালি কোনো মাধ্যমে প্রতিসারাঙ্ক বের করা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগের সাথে তুলনা করা হয়, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে বলেছে তরলে আলোর বেগ শূন্য মাধ্যমে বেগের তুলনায় এত গুণ কম নাকি এত গুণ বেশি ইত্যাদি বলা হয়। এখানে অ্যান্সার তোমাদের কিন্তু সি হবে, অ্যান্সার কিন্তু তোমাদের কখনোই বি হবে না। কেন হবে না, একটা জিনিস ভাবো, ধরো তুমি এই জিনিসটা জানোই না, এই যেটা আমি ব্র্যাকেট করে দিচ্ছি এই জিনিসটা তুমি জানোই না, কিন্তু তোমার মাথায় তো উপস্থিত বুদ্ধি বলে একটা জিনিস তো আছে। তুমি একটা জিনিস ভালো করে ভাবো তো, ভালো করে ভাবো, তরলের সঙ্গে জলের তুলনা নর্মালি হয় না। নর্মালি আমরা আলোর বেগ বাতাসের সাথে কাউন্ট করি, মানে বাতাসে যে বেগ তার সাথে কাউন্ট করি, বা শূন্য মাধ্যমে আমরা আলোর বেগকে কাউন্ট করি, তাই না। বাতাসে আলোর বেগকে কাউন্ট করি, বা আমরা কি করি শূন্য মাধ্যমে আলোর বেগকে কাউন্ট করি, এই দুটোর সঙ্গে কাউন্ট করি আমরা, মোটামুটি আইডেন্টিফাই করি যে ওই মাধ্যমে আলোর বেগ কী। ধরো আমাকে বলা হলো যে একটা জেলিটিন দিয়ে দেওয়া হয়েছে বা এরকম কোনো আঠা দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে আলো যাচ্ছে, তাহলে আমরা আলোর বেগ বার করার জন্য ওখানে কী করব, বাতাসের সাথে ওই মাধ্যমে যে প্রতিসারাঙ্ক তার একটা তুলনা করব। যেহেতু বাতাসের সাথে শূন্য মাধ্যমের আলোর বেগের প্রায় হুবহু মিল পাই, কারণ আমরা দুটোকে 3 × 10⁸ ধরে নিই। সো বাতাসে বলো আর শূন্য মাধ্যমে বলো কোনো কিছু যায় আসবে না। এক্ষেত্রে তুমি বাতাসে আলোর বেগকে তুমি প্রতিসারাঙ্ক দিয়ে ভাগ করো, মানে এই সূত্রটার কথা বলছি, আর তুমি শূন্য মাধ্যমে এর জায়গায় তুমি শূন্য মাধ্যমে আলোর বেগ বসিয়ে দাও, দিয়ে তুমি তাকে প্রতিসারাঙ্ক দিয়ে ভাগ করো, একই অ্যান্সার আসবে। যেহেতু আমরা 3 × 10⁸ ধরে নিই দুটো ক্ষেত্রে। আমার কথা বোঝা গেছে। ছোটো ছোটো কথা বলছি, বাট এরপরে যখন কোশ্চেন্স পাবে তখন হজবল হয়ে যাবে। শুনতে চাও না তোমরা, কথা শুনতে চাও না, যে ও স্যার কোশ্চেন করে দিয়ে আপনি বেরিয়ে যান। এবার এটা ফিজিক্স, কোশ্চেন্স করে দিয়ে বেরিয়ে যাওয়া হলো তো এত বকতামই না, এমনি কোশ্চেন্স করে দিয়ে বেরিয়ে যেতাম, কী হতো, 5 মিনিটে 10টা কোশ্চেন হয়ে যেতাম, ভিডিও বন্ধ করে দিতাম, আমরা অন্য কাজে যে শুয়ে বসে রেস্ট নিতে পারতাম। তা তো করছি না, বকছি তার কারণ বকার প্রয়োজন তাই। তো এবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে ধরো তুমি এই ব্র্যাকেট করে দেওয়া পার্টটা তুমি জানোই না। আমরা অলওয়েজ জানি হাইয়েস্ট বেগ কোথায় পাওয়া যায়, বাতাসে পাওয়া যায় অথবা শূন্য মাধ্যমে পাওয়া যায়। আর কোথাও কি আলোর বেগ হাইয়েস্ট পাওয়া যায়? পাওয়া যায় না। তুমি বলো তরলে আলোর বেগ বাতাসের তুলনায় বেশি, এটা কি বাস্তবে সম্ভব? সম্ভব না। তো বেশিগুলো তো আগে কাটো, বেশি তো কখনোই হবে না। তো 3টেই কেটে গেলে একটাই থাকলো, তো ওটাই অ্যান্সার হবে। অর্থাৎ আমরা না জানলেও কোনোভাবে যদি আমরা নাও জানতাম তাও কিন্তু এটাকে আমরা অ্যান্সার দিতে পারতাম, জাস্ট উপস্থিত বুদ্ধি, ঠিক আছে, প্রেজেন্ট মাইন্ড সেট যে হয় তার বেসিসেও আমরা অ্যান্সার দিতে পারতাম। যদি তুমি এটুকু জেনে থাকো যে বাতাসে বা শূন্য মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি হয়, তো ইজিলি আমরা এটাকে অ্যান্সার দিতে পারতাম। এবার একটা জিনিস বলি, যে এই যে বললাম বাতাসে আলোর বেগ, এটাও লিখতে পারো, বা তুমি লিখতে পারো শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক, সেটা লিখলেও তুমি অ্যান্সার পাবে, ঠিক আছে। অলওয়েজ মাথা রাখবে প্রতিসারাঙ্ক বলতে কি বোঝায়। প্রতিসারাঙ্ক বলতে বোঝায় যে আলোর বেগ বাতাসে বা শূন্য মাধ্যমে যা বেগ তার তুলনায় কত কম, সেটাই হচ্ছে এইটা। কি করে আমরা স্যার বুঝবো? দেখো খেয়াল করো, তুমি একটা কাজ করো, তুমি যেটা করো সেটা হচ্ছে যে এই যে ওই মাধ্যমে আলোর বেগকে নিচে দিয়ে দাও, ওই মাধ্যমে আলোর বেগকে নিচে দিয়ে দাও, এইটাকে তুমি যদি এই জায়গায় ওই প্রতিসারাঙ্ককে দিয়ে দাও আর এই প্রতিসারাঙ্কটাকে যদি এখানে তুলে দাও, তাহলে কি দেখতে পাচ্ছ? বাতাসে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ ইকুয়াল টু তোমাদের দিচ্ছে প্রতিসারাঙ্ক। কার প্রতিসারাঙ্ক? ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক। এটাও কিন্তু একটা সূত্র হয়, ঠিক আছে। যদি এটাকে ক্রিস ক্রস করে দাও এটা একটা সূত্র হয়। তো কত কম সেটাই বোঝায় বেসিক্যালি, ঠিক আছে। কারণ ভাগ করলে তুমি এটা পাচ্ছ,
ভাগ করলে তুমি এটা পাচ্ছ, মানে তুমি ধরো 6কে ভাগ করছো 2 দিয়ে, তাহলে তুমি পাচ্ছ 3। ঠিক আছে, তার মানে কি, তার মানে 2-এর সঙ্গে 3 গুণ করলে তবে তুমি 6 পাবে। ঠিক আছে, তার মানে 6-এর থেকে 2 কত গুণ কম? 3 গুণ কম, তাই না? 6-এর থেকে 2 কত গুণ কম? 2-এর সঙ্গে কত গুণ করলে 6 হচ্ছে? 3 গুণ করলে 6 হচ্ছে, তবে 3 গুণ কম না 6-এর থেকে 2। তো এটা ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না বলো? ইয়েস, এরকমই দাঁড়াচ্ছে। 6কে যদি বাতাসে আলোর বেগ ধরে নাও, আর 2কে যদি ওই মাধ্যমে আলোর বেগ ধরো, আর ভাগ করলে যদি 3 বেরোয়, যেটা কিনা প্রতিসরাঙ্ক, তার মানে কি দাঁড়াচ্ছে যে 2 6-এর থেকে 3 গুণ কম। তার মানে বাতাসে আলোর বেগের তুলনায় ওই মাধ্যমে আলোর বেগ যেটা কিনা 2, সেটা প্রতিসরাঙ্ক গুণ কম। এইখানে সেই প্রতিসরাঙ্ক আমরা 3 দিয়েছি, এখানে লিখেছি 1.47। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্টটাই যাচ্ছি। ব্যাপারটা বুঝতে হয়, ব্যাপারটা আমি বারবার বলেছি, ফিজিক্সে তুমি যদি ইফ ইউ নিড টু ভিজুয়ালাইজ ইন ইউর থট, চিন্তায় তোমাকে ব্যাপারটাকে ভিজুয়াল করে তুলতে হবে, তবেই তুমি ব্যাপারটা বুঝতে পারবে ফিজিক্সে। ঠিক আছে, 7 দাগে চলো। পরের প্রশ্ন দেখো, কোনো পদার্থের প্রতিসরণ সূচক মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স RI বিভিন্ন মাধ্যমে আলোর আপেক্ষিক ড্যাশের সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে কতটা আলো স্থানচ্যুত হচ্ছে। তো কিসের সাথে সম্পর্কিত? স্থানচ্যুতির সাথে। কতটা আলো স্থানচ্যুত হচ্ছে তার সাথে সম্পর্কিত, ত্বরণের সাথে সম্পর্কিত, বলের সাথে সম্পর্কিত, নাকি বেগের সাথে সম্পর্কিত? তো অ্যান্সার একটু আগে তোমরা কি দেখলে? বেগের সাথে সম্পর্কিত। দেখো একটু আগে তোমরা দেখলে না, বেগের সাথে সম্পর্কিত অনেক কিছুর সাথেই হয়, তো মেনলি হচ্ছে তোমাদের স্পিড অফ লাইট। ঠিক আছে, চলো পরেরটা। 8টা প্রশ্ন হলো। যদি ভালো লেগে থাকে, যদি আমার বোঝানো পছন্দ হয়ে থাকে, ভিডিওটাকে একটু হাইপ করে দিও। ঠিক আছে, আর হাইপ না করলে অ্যাটলিস্ট লাইক করে দিও। তো বাতাসে চলমান একটি আলোক রশ্মি একটি কাঁচের স্ল্যাবে প্রবেশ করছে, নিচের কোনটা সঠিক? একটু আগে তোমাদের এক্সাম্পল দিয়ে অলরেডি বলে দিয়েছি এটা, তাহলে এবার তো অ্যান্সার দেওয়া যেতেই পারে। ঠিক আছে, চলো আর একবার ওটাকে দেখে আসি। আমি ওই জন্য বলেছি এমনি বকি না, কারণ আছে তাই বকি। চলো আর একবার ওটাকে একটু রিপিট করিয়ে দিই। ঠিক আছে, চলো আরেকবার রিপিট করানো যাক, জাস্ট এ মিনিট। তোমার যেটা কাজ, যে ছবিটা এঁকেছি তাতে প্রথমে সব কটাকে আগে বের করা। এটা হচ্ছে আমাদের আপতন কোণ, অ্যাকচুয়াল আপতন কোণ I। এটা হচ্ছে আমাদের R, এই আরটা এই আরের সাথে ইকুয়াল হবে, তো আমি ওখানে ডবল দাগ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ই, মনে করে দেখো কোনটাই, এইটাই, এই দিকটা ই নয় কিন্তু এইটাই। অলওয়েজ মাথা রাখবে ই কোনটা হয় জানো তো? ই হচ্ছে তোমাদের অবিলম্বের সঙ্গে অলওয়েজ কোণ তৈরি হয়। ঠিক আছে, দেখো এখানে সব আমি অবিলম্বের সঙ্গে তৈরি করেছি, কিন্তু একটাও কিন্তু আমি এদিকেরটা মারিনি। এখানে একটা কোণ তৈরি হয়, এদিকে একটা কোণ, এটাকে দেইনি আমি এই ডটের দাগের সঙ্গেই কোণগুলো তৈরি করেছি দেখো। ঠিক আছে, তো মনে রাখবে এখানে অলওয়েজ আই কিন্তু এই যে উপরের আই, এটা কিন্তু ই এর সাথে ইকুয়াল হয়। এই যে বেরোচ্ছে এর সাথে ইকুয়াল হয়ে যাবে। আর এই ভেতরের যে দুটো ডবল দাগ, এই ডবল দাগ দুটো ডবল দাগের সঙ্গে ইকুয়াল হয়। ঠিক আছে, এই ডবল দাগ দুটো ডবল দাগের সঙ্গে কী হয়? ইকুয়াল হয়। এইটা এটা কী হবে? ইকুয়াল হবে। এখানে দেখো আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বেশি হবে। দেখো বাতাস থেকে কাঁচে আসছে, ঠিক আছে, বাতাস থেকে কাঁচে আসছে। তো কাঁচে আসা মানে কি? এইটা যদি অবিলম্ব হয়, অবিলম্বের দিকে বেঁকে যাবে রশ্মি, আর বিকে বেঁকে গেলে কি এই জায়গায় কোণটা ছোট হয়ে যাবে। ডেফিনেটলি আই কিন্তু আর এর থেকে বড় হবে। এখানে কোন আর এর কথা বলছি জানো? এই আর এর কথা বলছি, এই যে প্রথম যে আর, এই আর এর কথা বলছে। তো আই কিন্তু আর এর থেকে বড় হবে, তাই এটা কিন্তু ঠিকই আছে। নেক্সট বলছে আপতন কোণ এবং উদ্গমন কোণ সমান হয়। এই যে এইটা একটু আগে বললাম, আই ইকুয়াল হবে তোমাদের ইয়ের সাথে, সরি এখানে গ্রেটার দ্যান লিখলাম কেন? ইকুয়াল, আই ইকুয়াল হবে তোমাদের ইয়ের সাথে, হয়তো মুখে ঠিক বলেছি, লিখেছি ভুল। আই ইকুয়াল হবে ইয়ের সাথে। নেক্সট হচ্ছে তোমাদের উদ্গত রশ্মি পতিত রশ্মির সমান্তরালে থাকে। হ্যাঁ মনে রাখবে, এই রশ্মিটাকে যদি তুমি এল রশ্মি ধরে নাও, এই যে এইটুকু, কোনটা? এই যে এইটুকু, এখান থেকে এইটুকু। আর এই রশ্মিটাকে তুমি যদি এম রশ্মি ধরে নাও, কোনটা? এখান থেকে এইটুকু। তাহলে মনে রাখবে এল আর এম একে অপরের সমান্তরালে থাকে। ঠিক আছে, সেখানে তিনটেই কারেক্ট। কোন অপশানে আছে? 1 2 3 বি অপশানে আছে, অল আর কারেক্ট। ঠিক আছে, দেখো তিনটে আমি এখানে লিখেও দিয়েছি, কিন্তু তিনটে লিখিনি বেসিক্যালি, এটা একটা এক্সট্রা পার্ট লিখে দিয়েছি। এটাও তোমাদের অনেক সময় পড়ে, যখন পড়বে না তখন এখানে নাম দিয়ে দেবে। আমি তো নাম দিইনি, জাস্ট রশ্মিগুলোকে এঁকে দেখিয়েছি। তো কারেক্ট অ্যান্সার অল 3। দেখো এর বেসিক আমি তোমাদের এখানে করাইনি, যদিও আমি অনেকটাই বেসিক বলে দিচ্ছি। ঠিক আছে, বেসিক তোমরা পেডে পেয়ে যাবে, যারা পেডে আছে তারা তো জানো, নইলে তোমাদের একটু পুরনো ভিডিও দেখতে হবে। পুরনো ভিডিওতে আমি বেসিক অনেক করিয়েছি। চলো পরেরটাতে। দুর্দান্ত প্রশ্ন বলছে টার্পেন্টাইল তেল 2019-এ, এটা তো অ্যাকচুয়ালি 2022-এর পরীক্ষা
কিন্তু অ্যাকচুয়ালি 2019-এর ফর্ম ছিল এটা। 2019-এর ফর্ম 2022-এ গিয়ে হয়, 3 বছর পরে পরীক্ষা হয়েছিল। কেন? কারণ মাঝখানে করোনা ছিল তাই। ঠিক আছে, 3 বছর পরে গিয়ে পরীক্ষা হয়েছিল। 2019-এরটা 2022, তার আগে 2018-তে পরীক্ষা হয়েছিল। 2018-টা 2018তেই হয়ে গেছিলো। ঠিক আছে, তারপর 2019-এ ফর্ম ফিল আপ হয়, 2019-এরটা 3 বছর পরে গিয়ে 2022-এ, 2022-এর পরে 2024-এ ফর্ম বেরোয়। মানে অ্যাকচুয়ালি 2024-এর 28শে ডিসেম্বর শর্ট নোটিফিকেশান এসেছিলো, যেটা নিয়ে এত কেস কাবাডি। তারপরে তোমাদের 2025 হয়ে শেষ হতে চললো, এখনও পরীক্ষা হয়নি। দেখতে পাচ্ছ 2-3 বছরের গ্যাপে গ্যাপে পরীক্ষা হচ্ছে বেসিক্যালি। ঠিক আছে, তো আমাদের রিক্রুটমেন্ট সিস্টেম অবস্থা এটাই। দেখো, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়, ব্যাপারটা এরকম বলে না? তো এখানে তুমি যাকেই বসো না, তুমি যদি আমাকেও দাও, তাহলে সিস্টেম এরকমই থাকবে। কেন জানো? সিস্টেমটাই এরকম। মানুষ সিস্টেমকে চালায় না, সিস্টেম মানুষকে চালায়। যেমন তুমি তোমার মনকে চালাও না, তোমার মন তোমাকে চালায়। ঠিক আছে, দেখো একটা জিনিস বলি, তোমার মন কিন্তু তোমাকে চালায়। তোমার মনে হচ্ছে আর ভালো লাগছে না, শুয়ে পড়ি, তো তুমি দেখবে তোমার শুতে ইচ্ছা করবে, আর তুমি শুয়েও পড়বে। বেসিক্যালি তোমার মন তোমাকে চালায়, কিন্তু তুমি তোমার মনকে চালাও না কিন্তু। ঠিক আছে, যেদিন তুমি তোমার মনকে চালাতে শিখবে, সেদিন বুঝবে তুমি হচ্ছে সব থেকে লাকিয়েস্ট পার্সন এবং সব থেকে বড় ধরনের ব্যক্তি হয়ে দাঁড়াবে তুমি, সোজা কথা বলতে। সমাজে, জীবনে তোমার অনেক শান্তি থাকবে যদি তুমি তোমার মনকে চালাতে পারো। ঠিক আছে, আর আমাদের মনের থেকে বাজে আর কিছু নেই আমাদের কাছে। আমাদের শত্রু কি জানো? আমাদের শত্রু হচ্ছে আমাদের মন। সব থেকে বড় শত্রু হচ্ছে আমাদের মন। কারণ ওর সবসময় রিল্যাক্স করতে চায়, সবসময় সেইটা চায় যেটাতে তুমি আনন্দ পাবে, খুশি পাবে। বাট ওই আনন্দ অ্যাকচুয়াল আনন্দ নয়, ওই আনন্দ হচ্ছে সাময়িক আনন্দ। ওই সাময়িক আনন্দের লোভেই মন সবসময় ঘুরে বেড়ায়। ঠিক আছে, চলো, লালন ফকিরের গান শুনেছো তো? তো কী বলছে দেখো, বলছে টারপেন্টাইল তেল, কাঁচের প্রতিসরণ সূচক যথাক্রমে এই আর এই। তো টারপেন্টাইল তেলের তুলনায় কাঁচের প্রতিসরণ সূচক কত এবং রশ্মি কাঁচে কোন দিকে বাঁকবে? তার মানে বেসিক্যালি দুটোর মধ্যে কম্পারিজন করতে বলেছে, কত বেশি এবং রশ্মি কোন দিকে বাঁকবে। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, তোমাদের দেখো রশ্মি কোন দিকে বাঁকবে, আমি ধরে নিচ্ছি যে তেল থেকে রশ্মি কাঁচে যাচ্ছে। যদি তেল থেকে রশ্মি কাঁচে যায়, ঠিক আছে, তেল থেকে যদি রশ্মি কাঁচে যায়, পয়েন্ট টু বি নোটেড, তেল থেকে যদি রশ্মি কাঁচে যায়, তাহলে তেল থেকে যদি রশ্মি কাঁচে যায়, মানে তেল অপেক্ষা কাঁচ যেহেতু ঘন, ফলে রশ্মি কিন্তু কী হবে, অভিলম্বের দিকে বেঁকে যাবে। অভিলম্বকেই এখানে নর্মাল বা স্বাভাবিক বলেছে। স্বাভাবিকের দিকে মানে এখানে নর্মালের দিকে, নর্মাল মানে এখানে অভিলম্ব। ঠিক আছে, বাংলা করা হয়েছে না, বাংলার ঠিক আছে খতম করে দিয়েছে একদম। যাই হোক, অ্যান্সার তোমাদের কী হবে, ঘন মাধ্যমে, অলওয়েজ মাথা রাখবে, এটা আমি তোমাদের লিখেও দিচ্ছি, ঘন মাধ্যমে। ঠিক আছে, ঘন মাধ্যমে অভিলম্বের দিকে বাঁকে, এটা অলওয়েজ মাথা রাখবে। ঘন মাধ্যমে কি হয়, অবিলম্বের দিকে বাঁকবে। ঠিক আছে, আর লঘু মাধ্যমে কি হয়, অবিলম্ব থেকে দূরে বাঁকে, অবিলম্ব থেকে দূরে বেঁকে যাবে। অর্থাৎ এখানে আর এর মান বেশি হয়, এখানে আর এর মান কি হয়, কম হয়। আয়ের থেকে আর এর মান, এই জায়গায় আয়ের থেকে আর এর মান কি হয়, কম হয়। ঠিক আছে, আয়ের থেকে আর এর মান কি হয়, কম হয়। আর এখানে আই আর এর থেকে ছোট হয়। এই দুটো পয়েন্ট মাথা রাখবে, খুব ইম্পর্টেন্ট এই দুটো। চলো এবার আমরা এখানে যাই, কোশ্চেন্স কী বলেছে সেটা একটু দেখি। বলেছে যে তোমাদের লালকালি নিয়ে কেমন, বলেছে যে তোমাদের তো অভিলম্বের স্বাভাবিকের থেকে দূরে বাঁকবে, স্বাভাবিকের দিকে বাঁকবে হবে, স্বাভাবিকের দিকে তো এই দুটো অপশান তো এমনি কেটে যাবে, স্বাভাবিকের থেকে দূরে তো হবেই না। আর খেয়াল করো 1.47 আর 1.52 দুটোর মধ্যে খুব বেশি গ্যাপ তো নেই, একের গ্যাপ তো নেই, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একের গ্যাপ তো নেই। তো এই দুটো তো, এটাও অ্যান্সার কিন্তু হবে না, এটাও অ্যান্সার হবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারতো 0.97, তার মধ্যে এটা আমরা কেটেও দিয়েছি, তো আমরা ফার্স্ট অপশন দিতে, কারেক্ট অপশান এলিমিনেশনেই চলে গেল, কিছু করতেই হলো না, নাহলে ভাগ করে দেখতে হবে, আর কিছু না। ঠিক আছে, কী করবো আমরা, 1.52কে 1.47 দিয়ে আমরা ভাগ করে দেখতে হবে, ব্যাস কিছু না। ঠিক আছে, তো ভাগ করার দরকার নেই, আমরা এমনি দেখতে পাচ্ছি 0.97 অ্যান্সার আসছে, তো 0.97ই আমাদের কিন্তু অ্যান্সার তোমাদের হবে। বোঝা যাচ্ছে? ওকে, চলো নেক্সট পয়েন্টটাতে। আচ্ছা 1 মিনিট, এখানে তোমাদের এ তো ভাগ করতে হবে। দেখো বলছি মুখে ভাগ, কিন্তু আমি আসলে বিয়োগ ভাবছি। ভাগ করতে হলে কিন্তু 1.52 এক ভাগ তো নেবেই। দেখো 147 দিয়ে যদি 152কে ভাগ করো, তাহলে 147 1 147, তো 1 তো অ্যাটলিস্ট অ্যান্সারে থাকবে।
তো 9/7 তো অ্যান্সার হতে পারে না, ঠিক আছে, আমার ভুল হয়েছে একটুখানি। এখানে 1 দিয়ে যেগুলো আছে সেগুলোই অ্যান্সার হবে, ভালো করে বোঝো। 1 দিয়ে যেটা আছে সেগুলোই অ্যান্সার হবে, 0.97 দিয়ে অ্যান্সারগুলো হবে না, কারণ আমি তো ভাগ করছি, তাই না, বিয়োগ তো করছি না। মানে মুখে বলছি ভাগ, কিন্তু মনে মনে আমি বিয়োগ করছিলাম। অ্যাকচুয়ালি বিয়োগ করলেও 9/7 থেকে কম আসবে, আমি সেইটা ভেবেই কাজটা করছিলাম। বাট না, অ্যাকচুয়ালি ভাগ হবে, অ্যাকচুয়ালি ভাগ বলেছি কিন্তু একটু আগে, ঠিক আছে। তো অ্যান্সার কী হবে তোমাদের, স্বাভাবিকের থেকে তোমাদের দূরেই হবে অ্যান্সার, স্বাভাবিকের থেকে দূরে, সরি স্বাভাবিকের দিকে হবে অ্যান্সার, কারণ যেহেতু ঘন মাধ্যমে ঢুকছে, তাই না। তেল থেকে কাঁচে যাচ্ছে এটা ধরে নিচ্ছি আমরা, তোমাদের বললো যে কোথায় লেখা আছে, দেখো নর্মাল যেহেতু যদি কিছু বলা না থাকে তাহলে যেটা আগে থাকবে সেটা থেকে বাকিটাই যাচ্ছে বলে ধরে নেবে, ঠিক আছে। সো তেল থেকে কাঁচে যাচ্ছে, তো ঘন মাধ্যমে যাচ্ছে, তো অবিলম্বের দিকে বাঁকবে, তো এখানে সি অ্যান্সার হবে। এই যে স্বাভাবিকের দিকে বাঁকবে, স্বাভাবিক মানে অবিলম্ব, এখানে স্বাভাবিক মানেই অবিলম্ব, এটা মানে অবিলম্ব মানে নর্মাল, ওই নর্মালের বাংলা স্বাভাবিক করে দিয়েছে, ঠিক আছে। অবিলম্বের দিকে বাঁকবে এবং 1.03 হবে কিনা জানি না, কিন্তু অ্যাটলিস্ট এটা হবে 1.47 দিয়ে 1.52কে যদি আমরা ভাগ করি তাহলে 1.47 এককে 1.47, এটা তো অ্যাটলিস্ট হবে, এটা তো অ্যাটলিস্ট হবে, তাই না। তো 1 তো অ্যান্সারে থাকবেই থাকবে, তো 1 তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আমি একটু ভুল হয়ে গেছিলো, পরেরটায় চলো। 10 দাগ থেকে একটু স্পিডে পড়াচ্ছি। জল ভর্তি বিকার আছে, তাতে লেবু রাখা হলো, তার আকার বড় দেখায় কেন, আলোর প্রতিসরণের কারণে, ঠিক আছে। এটা সোজা কোশ্চেন্স। পরেরটায় চলো। এটা তো আগেই তোমাদের আমি বলেও দিয়েছি, একটি ত্রিভুজাকার কাঁচের প্রিজমে সাদা আলো প্রবেশ করলে 7টা রঙের ব্যান্ড তৈরি হচ্ছে, নিচের কোনটি সঠিক। লাল রঙের প্রতিসরণ সূচক সর্বনিম্ন হবে, বেগুনি রঙের বিকৃতি সর্বাধিক হবে। তো বেগুনি রঙের বিকৃতি মানে হচ্ছে ডেভিয়েশন, তা আমরা জানি যে বেগুনি রঙের আলোর ডেভিয়েশন সর্বাধিক হয়। বেগুনি রঙের আলোর ডেভিয়েশন সর্বাধিক কেন হয়, কারণ ভায়োলেটের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা সর্বনিম্ন, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য কী হয়, সর্বনিম্ন, ওই জন্য বাঁকে সর্বাধিক, ঠিক আছে। এটা তো কারেক্টই হচ্ছে আমাদের। নেক্সট বলছে সাদা আলো সব উপাদানের বেগ কাঁচে সমান, এটা কিন্তু কারেক্ট নয়। সাদা আলো সব বেগ সমান নয়, কারণ আমরা জানি যে যার তরঙ্গ দৈর্ঘ্য তার ক্ষেত্রে বেগ নির্ভর করে, যে তরঙ্গ দৈর্ঘ্য যার কম তারই কিন্তু বেগ, সরি ভুল বলছি, তরঙ্গ দৈর্ঘ্য যার কম তা, হ্যাঁ ঠিকই বলছিলাম, তার বেগও কম। তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি তার কিন্তু বেগও বেশি, আর বেগ যার বেশি, বেগ যার বেশি সে কিন্তু বাঁকে কম, বেগ যার বেশি সে কিন্তু বাঁকে কম, মানে বেগের সঙ্গে বাঁকা সম্পর্ক ব্যস্তানুপাতিক, সেই কারণেই তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বাঁকা সম্পর্ক ব্যস্তানুপাতিক, এই দুটোকে মাথায় রাখবে। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বাঁকা সম্পর্ক ব্যস্তানুপাতিক, এই কারণ এইটাই, কারণ বেগের সঙ্গে বাঁকা সম্পর্ক ব্যস্তানুপাতিক, এই দুটো একে অপরের সঙ্গে রিলেটেড। আর যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বেগের সংখ্যা সমানুপাতিক, সেই জন্যই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বাঁকা সম্পর্ক ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এই দুটোকে একটু মনে রাখবে। তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বেগের সম্পর্ক কি সমানুপাতিক হয়, তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ কি হয়, সমানুপাতিক সম্পর্কে থাকে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আর ডেভিয়েশন ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, 1/d মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখানে তোমাদের বলেছে লাল রঙের প্রতিসরণ সূচক কম। আচ্ছা, এইবার ডেভিয়েশনের সঙ্গে প্রতিসরণ সূচকের সম্পর্ক কি, মনে রাখবে বাঁকে যে যত কম, বাঁকে যে যত কম তার প্রতিসরাঙ্ক সূচক মানে RI রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, তার তত কম। এটাকে আমি একটু মুছে দিই, দিয়ে তোমাদের আরেকবার বোঝাই, তাহলে বেটার তোমরা বুঝতে পারবে। 1 মিনিট, এটা তোমাদের আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। সব মুছে দিয়েছি, চলো এবার সরলীকরণ করে দিই। অত থিওরি বুঝে লাভ নেই, ব্যাপারটা ছোটো করে কী করে মনে রাখতে সেটা দেখো, দেখো ভালো করে বুঝবে। তরঙ্গ দৈর্ঘ্য, আমি এখানে লিখছি তরঙ্গ দৈর্ঘ্য, ওকে, এখানে আমি লিখছি বেগ, এই জায়গায় লিখছি তরঙ্গ দৈর্ঘ্য, এখানে আমি কি লিখছি বেগ, এখানে আমি কি লিখছি বাঁকে, বাঁকেকে আমি ডি বলে ধরে নিচ্ছি, ঠিক আছে। আর এখানে আমি লিখছি তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য বেগ বাঁকে, আর এখানে লিখছি প্রতিসারাঙ্ক, এখানে কি লিখছি আমি প্রতিসারাঙ্ক, ঠিক আছে, প্রতিসারাঙ্ক, প্রতিসারাঙ্ক। এইবার ব্যাপারটা তোমাদের বলবো, দেখো তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে শুরু করছে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বেগের কি সম্পর্ক, দেখো তরঙ্গ দৈর্ঘ্য যার যত বড়, তরঙ্গ দৈর্ঘ্য যার যত বড় তার বেগ সেখানে তত বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য যার যত বড় বেগ তার তত বেশি হবে, যার বেগ বেশি তার সে বাঁকবে কম,
যার বেগ বেশি সে কী হবে, সে বাঁকবে কম, আর যে বাঁকবে কম তার প্রতিসরাঙ্কও কী হবে, কম হবে। যে বাঁকবে কম তার প্রতিসরাঙ্ক কী হবে, কম হবে। যেমন তুমি খেয়াল করো কীভাবে মনে রাখবে, দেখো দেখো আলোতে বায়ুতে বায়ুতে বায়ু, ঠিক আছে, বায়ুতে বেগ সব থেকে বেশি, বায়ুতে আলোর বেগ, মানে আমরা নর্মাল শূন্য মাধ্যমের কথা ছেড়ে দাও, বায়ুর কথা বলছি, বায়ুতে আলোর বেগ সব থেকে বেশি, ঠিক আছে। তাহলে বায়ুতে তার মানে বাঁকে সব থেকে কম, তার মানে, ঠিক আছে। আর বায়ুতে বাঁকে কম মানে বায়ুর প্রতিসরাঙ্ক, বায়ুতে আলোর প্রতিসরাঙ্ক কিন্তু সব থেকে কম। বায়ুর প্রতিসরাঙ্ক কত, 1। কত ধরে নেওয়া হয়, 1 ধরে নেওয়া হয়। বায়ুতে কত ধরে নেওয়া হয়, প্রতিসরাঙ্ক 1 ধরে নেওয়া হয়। এটা মনে রাখবে। কোনো জিনিসের প্রতিসরাঙ্ক একের থেকে বেশি হতে পারে, একের থেকে কম হতে পারে না। কেন? কারণ বায়ুতেই আলোর প্রতিসরাঙ্ক, মানে আলোর প্রতিসরাঙ্ক বায়ুতে কত, আলোর প্রতিসরাঙ্ক নয়, বায়ুর প্রতিসরাঙ্ক কত, 1। বায়ুর প্রতিসরাঙ্ক 1। প্রতিসরাঙ্ক কিন্তু আলোর হয় না, প্রতিসরাঙ্ক মাধ্যমের হয়। তো বায়ুতে বায়ুর প্রতিসরাঙ্ক কত, 1। তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক 1 মানে এর থেকে কম তার হতেই পারে না, শূন্য মাধ্যম ছাড়া। চারপাশে যা মাধ্যম দেখি তারা তো বায়ুর থেকে কম ঘন হতেই পারে না, ঠিক আছে, ক্লিয়ার? তো এই সম্পর্কটা মনে রাখবে, তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, বেগ তত বেশি, তত সে বাঁকবে কম, প্রতিসরাঙ্ক তার তত কম। ওপরের দুটো টিক ওপরের দিকে যাবে, নিচের টিক নিচের দিকে যাবে, পরেরগুলো ঠিক নিচের দিকে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলেছে, এবার এইটার জন্য কথাটা বললাম, এই যে লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়, আমি তোমাদের বলেছিলাম। তার ফলে ওই আলোর বেগ সব থেকে বেশি হবে, তার মানে ওটা বাঁকবে কম, তার মানে প্রতিসরাঙ্ক সব থেকে কম হবে। তো 7টা আলোর মধ্যে লালের প্রতিসরাঙ্ক সব থেকে কম হয়, এটা ঠিকই দেওয়া আছে এখানে, দিস ইজ কারেক্ট। এখানে 1 আর 2 ঠিক, এটাও কারেক্ট, ঠিক আছে। এবার যদি বেগুনিকে দেখো, ভায়োলেট, বেগুনি তো লালের উল্টো, বেগুনি কিন্তু লালের উল্টো হয়। তার মানে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, বেগ কম হবে, বাঁকবে বেশি, প্রতিসরাঙ্ক বেশি হবে, ঠিক আছে। বলো বুঝলে কিনা? আর যদি আমরা লাল বলি, একে লালের ক্ষেত্রে কী হবে, আর লিখছি না, বুঝতেই পারছো, এইটাই হবে লালের ক্ষেত্রে, এইটাই, এই যে এখানে যা রয়েছে তাই। পরেরটা চলো। 12 দাগ, কোনো মাধ্যমে আপেক্ষিক প্রতিসরণ সূচকের মান সর্বদা, কোনো মাধ্যমে আপেক্ষিক প্রতিসরণ সূচকের মান সর্বদা 1-এর থেকে বেশি হবে। আপেক্ষিক প্রতিসরাঙ্ক সূচক কাকে বলা হয়? বায়ুর সাথে কম্প্যারিজন করা হয়, বায়ুর প্রতিসরণ সূচক হচ্ছে 1, আর কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণ সূচক ডেফিনেটলি 100% বায়ুর থেকে বেশি হবে, তার মানে 1-এর থেকে বেশি হবে। একটু আগে তোমাদের কেন সেটাও বলেছি আমি, ইয়েস ও নো বলো, তাই না? ইয়েস ও নো বলো, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। একটা জিনিস এখানে ছোট্ট করে বলে দেবো বলে এটাকে আমি আটকালাম না, দুটো জিনিস হয়, একটাকে বলা হয় রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, রিলেটিভ আরআই, একটাকে বলা হয় অ্যাবসোলিউট আরআই, ঠিক আছে, অ্যাবসোলিউট আরআই। এই দুটো কি, একটা হচ্ছে রিলেটিভ আরআই, একটা হচ্ছে তোমাদের অ্যাবসোলিউট আরআই। এই দুটো কি, দেখো রিলেটিভ আরআই হচ্ছে মাধ্যম এ আর মাধ্যম বি আছে, ঠিক আছে। তো মাধ্যম এর সাপেক্ষে মাধ্যম বি, এই মাধ্যম এ আর মাধ্যম বি এর মধ্যে কেউ কিন্তু বাতাস নয়। মাধ্যম যেমন জলের সঙ্গে তারপিন তেলের হতে পারে, জলের সঙ্গে কাঁচের হতে পারে, কাঁচের সঙ্গে তারপিন তেলের হতে পারে, কাঁচের সঙ্গে কেরোসিনের হতে পারে, জলের সঙ্গে হীরের হতে পারে। এই দুটোর মধ্যে কেউই কিন্তু এয়ার নয় বা শূন্য মাধ্যম নয়, ঠিক আছে, দুটোর মধ্যে কেউই কিন্তু এয়ার বা শূন্য মাধ্যম নয়। তখন এদের মধ্যে যখন তুলনা হয় তখন তাকে আমরা বলি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওকে। আচ্ছা, অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কাকে বলা হয়? অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কাকে বলা হয়? দেখো অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা হয় যখন আমরা এয়ার বা শূন্য মাধ্যমের সাথে অন্য কোনো মাধ্যমের, সেটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, তাদের তুলনা করছি, তখন এটাকে আমরা বলি, তখন এই এর যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেরোয়, এর যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেরোয় তাকে আমরা বলবো অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর বাতাস এবং শূন্য মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমাদের নর্মালি 1 ধরে চলা হয়। যদি 1-এর থেকে 1 হচ্ছে শূন্য মাধ্যমে, পয়েন্ট টু বি নোটেড, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, আলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স শূন্য মাধ্যমে 1 ধরা হয়। বায়ুতে কত ধরা হয় জানো? বায়ুতে ধরা হয় 1.0003, এটা হচ্ছে বায়ুতে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কত? 1.0003। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে প্রশ্ন এখনও আসেনি ডাইরেক্ট, কিন্তু ইনফরমেশান বেস প্রশ্ন এবারে চলে আসতে পারে। তো তুমি বলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক সূচকের মান সর্বদা কী হবে? 1-এর থেকে বেশিই হবে, কারণ শূন্য মাধ্যমেই তো 1 রে বাবা, বা বায়ুতে 1, তাহলে বাকি ক্ষেত্রে ডেফিনেটলি 1-এর থেকে বেশি হবে, ক্লিয়ার?
চলো পরেরটাতে। আরও একটা জিনিস তোমাদের বলি, এটাতে আমি আরেকবার ফিরলাম, সেটা হচ্ছে যে আমি একবার চেক করছিলাম, এই জায়গায় তোমাদের অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সই লেখা আছে, ঠিক আছে? যে কোশ্চেন্স ছিল তাতে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সই লেখা আছে। অ্যাবসোলিউট মানে হচ্ছে পরম, তো পরম প্রতিসরাঙ্ক, আর রিলেটিভ মানে হচ্ছে তুল্য বা আপেক্ষিক। তো এটাকে আমরা আপেক্ষিক বলি, এর মানও নর্মালি বেশিই হয় একের থেকে, ঠিক আছে? এর মানও নর্মালি বেশি। এবার দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে ধরো তোমাকে যদি অ্যাবসলিউট বলে তাহলে তুমি ডেফিনেটলি একের থেকে বেশি অ্যান্সার করবে। অ্যাবসলিউট বললে ডেফিনেটলি একের থেকে বেশি তুমি অ্যান্সার করবে, অ্যাবসলিউট বললে এটাই অ্যান্সার হয়, ঠিক আছে? কিন্তু আপেক্ষিক বললে অ্যান্সারটা অন্যরকম হতেও পারে। তুমি বলতে কেন হতে পারে স্যার, তার কারণটা তোমাদের বলে দিই, কারণটা বলে দিই। দেখো একটু শেখার দরকার। ধরো তোমাকে বলা হলো, তোমার ধরো ডায়মন্ড, ঠিক আছে? ডায়মন্ড 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 ডায়মন্ডের সঙ্গে তোমাদের ধরো বলছে ধরো ওয়াটার, ডায়মন্ডের সঙ্গে ওয়াটার কম্পেয়ার করতে বলেছে, ওয়াটারের রেসপেক্টে ডায়মন্ডকে কম্পেয়ার করতে বলেছে। তা ডায়মন্ডের কত হয় 2.42, আর জলের কত হয় 1. তোমাদের কত হবে 33 মনে হয়, 31 বা 33 হয়, 1.33 বা 31 এরকম সামথিং হয়, বা 33 বড়টাই ধরে নাও। তখন কি হচ্ছে এখানে দেখো একের থেকে বেশি হয়ে যাচ্ছে, গ্রেটার দ্যান 1 হয়ে যাচ্ছে। ডায়মন্ডের যে রিলেটিভ ইন্ডেক্স আপেক্ষিক, সেটা কী হয়ে যাচ্ছে একের থেকে দেখো বেশি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার তুমি আবার ডায়মন্ডকে নাও, একই জিনিসে করে দেখাচ্ছি, দেখো ডায়মন্ডকে নাও, ঠিক আছে? বা তুমি হ্যাঁ ডায়মন্ডকে নিও না, দাঁড়াও তুমি একটা কাজ করো, তুমি জলের নাও, তুমি ওপরে জলের নাও, জলের নাও ডায়মন্ডের রেসপেক্টে, জলের নাও ডায়মন্ডের রেসপেক্টে, মানে ডায়মন্ডের রেসপেক্টে জলের কী হবে, তাহলে কী হবে 1.33 ওপরে লিখবে আর 2.42 নিচে লিখবে, ঠিক আছে? তো এবার তুমি ভাগ করে দেখো তো বেশি হচ্ছে না কম হচ্ছে, কম হয়ে যাবে, তারপর লেস দ্যান 1 হবে এখানে, এখানে কী হবে, এখানে হবে লেস দ্যান 1, এটা লেস দ্যান 1 হবে, ঠিক আছে? তো গ্রেটার দ্যান 1 হতে পারে, লেস দ্যান 1 হতে পারে, ইকুয়াল টু 1 কখনো হবে না, বাট গ্রেটার দ্যান 1 হতে পারে বা লেস দ্যান 1 হতে পারে, ঠিক আছে? তোমরা বলছে লেস দ্যান 1 কী করে হবে, লেস দ্যান 1 মানে তো সেটা বায়ুর থেকেও কম হয়ে যাবে। দেখো এখানে কিন্তু অ্যাবসোলিউট বলেনি, এখানে আপেক্ষিকভাবে বলতে চেয়েছে, এখানে আপেক্ষিকভাবে কী করতে চেয়েছে বলতে চেয়েছে, ওকে? এখানে আপেক্ষিকভাবে বলতে চেয়েছে। তো নর্মালি আমরা এটা গ্রেটার দ্যান 1ই পাই, লেস দ্যান 1 পাই না, এই কারণে কারণ ডায়মন্ডের রেসপেক্টে ওয়াটারে বার করতে বলে না, নর্মালি ওয়াটারের রেসপেক্টে ডায়মন্ডকেই বার করতে বলে। কেন বলে দিই, তার কারণ হচ্ছে কমটার তুলনায় ওটা কত বেশি, কম যেটা ধরো এ মাধ্যমে কম আছে, এটাতে ধরো বেশি আছে, বি মাধ্যমে ধরো বেশি আছে, তো এ থেকে বি কতটা বেশি সেটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের অ্যাকচুয়ালি তুলনা চলে, ঠিক আছে? কতটা কম সেটা তুলনা নর্মালি হয় না, ওই জন্য নিচে ওয়াটার দেয়, ওপরে ডায়মন্ড কি দেয়, আর ভাগ করলে আমরা নর্মালি একের থেকে বেশিকেই পাই। ওই জন্য আমি বলেছিলাম যে দুটো নর্মালি আপেক্ষিক হোক বা অ্যাবসলিউট হোক, নর্মালি একের থেকে বেশিকেই অ্যান্সার ধরা হয়, কারণ একের থেকে কম মানে দাঁড়াচ্ছে বায়ুর থেকেও কমে যাচ্ছে, আর বায়ু বা শূন্য মাধ্যম থেকে কমে যাচ্ছে, যেটা টেকনিক্যালি পসিবল না, ওই জন্য একের থেকে বেশিই ধরা হয়, এক বা একের কম ধরা হয় না। আমি বোঝাতে পারছি? ইয়েস অর নো বলো। ক্লিয়ার? তো এইটাকে কিন্তু নর্মালি করা হয় না, নর্মালি এটাকেই করা হয়, ঠিক আছে? পুরো থিওরিটা বুঝতে হবে, বাস্তব কি বলছে সেটাকে একটু বুঝে করতে হয়। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে বি হবে, অ্যান্সার তো অনেক আগে বলে দিয়েছিলাম, থিওরিটা বললাম। পরেরটায় চলো, চলো কি বলছে, বলছে আলোর একটি রশ্মি এ মাধ্যম থেকে বিতে গিয়ে স্বাভাবিকের দিকে বাঁকলে, স্বাভাবিক মানে নর্মাল, স্বাভাবিক মানে তোমরা এই ভিডিওতে যত স্বাভাবিক লেখা থাকবে নর্মাল ভাববে, তো নর্মালের দিকে বাঁকছে। তো আমি একটু আগে কী বলেছি, ঘন মাধ্যমে ও কী করে, ও নর্মালের দিকে বাঁকে, ঠিক আছে? এটা কোন মাধ্যমে বাঁকে, ঘন মাধ্যমে বাঁকে। ঘন মাধ্যমে কী হয়, ও নর্মালের দিকে বাঁকবে, আর লঘু মাধ্যমে কী করবে, ও নর্মাল থেকে দূরে সরে যাবে, ঠিক আছে? এখানে দিকে বাঁকলে বলছে, তার মানে কি বি মাধ্যম বেশি ঘন, সো বি মাধ্যম এখানে বলেছে মাধ্যম এ মাধ্যম বি এর তুলনায় অপটিক্যালি ঘন, এটা তো কারেক্ট নয়, কারণ বিতে গিয়ে বাঁকছে। নেক্সট বলছে মাধ্যম এতে আলোর বেগ মাধ্যম বি এর তুলনায় বেশি, এটা কারেক্ট। নেক্সট বলছে বি এর প্রতিসরণ সূচক মাধ্যম এর তুলনায় বেশি,
এটাও কিন্তু কারেক্ট। কেন? আমি তো মনে করে দেখো কী বলেছি একটু আগে, আমি বলেছি যে তরঙ্গ দৈর্ঘ্য, খেয়াল করে দেখো তরঙ্গ দৈর্ঘ্য, তার সঙ্গে আমি নিয়েছিলাম তোমাদের বেগকে নিয়েছিলাম, তার সঙ্গে আমি নিয়েছিলাম বাঁকে কথাটাকে নিয়েছিলাম, তার সঙ্গে আমি নিয়েছিলাম প্রতিসারাঙ্ক কথাটাকে নিয়েছিলাম, একটু আগেই তোমাদের বলেছি। ঠিক আছে, এখানে আমি কি বলেছিলাম ভালো করে খেয়াল করো, এই কথাগুলো খেয়াল করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য যার যত বেশি, বেগ তার তত বেশি, সে বাঁকবে কম, আর বাঁকলে প্রতিসারাঙ্ক কিন্তু কম হবে। এখানে আমি আর একটা জিনিস যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব শব্দটাকে আমি এখানে যোগ করে দিচ্ছি, ঠিক আছে, ঘনত্ব। আর বাঁকেটাকে চন্দ্রবিন্দু দিয়ে দিই। তো ঘনত্বের ক্ষেত্রে কি হয় দেখো, প্রতিসারাঙ্ক যত বেশি ঘন হবে তত বেশি বাঁকবে। ঠিক আছে, যত বেশি ঘন হবে তত বেশি বাঁকবে, কিন্তু আমি এখানে তরঙ্গ দৈর্ঘ্য আর বেগকে বেশি রেখেছি, তাহলে ঘনত্ব এখানে কমাতে হবে। ঠিক আছে, সেই কারণে বায়ুতে সবথেকে বেশি বেগ হয়। বায়ুতে বেগ বেশি কেন? কারণ বায়ুর ঘনত্ব সবথেকে কি কম, তাই জন্যই তো বায়ুতে আলোর বেগ সবথেকে বেশি, এটা থেকেই তো বোঝা যাচ্ছে। তো এখানে তোমাকে কি বলেছে দেখো, এবার তুমি পড়ো, তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, বেগ তত বেশি, তত কম বাঁকবে, প্রতিসারাঙ্ক তত কম হবে, আর ঘনত্ব তত কম হতে হবে মাধ্যমের। এটা মাধ্যমের ঘনত্ব, ঘনত্ব মানে মাধ্যমের ঘনত্ব। তো এখানে দেখো বিয়ের দিকে স্বাভাবিক, বিয়ের দিকে বেঁকে যাচ্ছে, তার মানে বিয়ের দিকে বাঁকছে মানে কি ভালো করে বোঝো, বিয়ের দিকে বাঁকছে, এ আর বিকে আমি লিখছি। বিয়ের দিকে বাঁকছে মানে বি হচ্ছে ঘন, কার তুলনায় ঘন? এর তুলনায় বেশি ঘন, বি হচ্ছে বেশি ঘন, বি হচ্ছে বেশি ঘন। ঠিক আছে, বিয়ের যদি ঘনত্ব বেশি হয় তাহলে প্রতিসারাঙ্ক কী হবে? প্রতিসারাঙ্ক কী হবে? বেশি হবে, বেশি হবে প্রতিসারাঙ্ক। বিয়ের প্রতিসারাঙ্ক বেশি হবে। এই দেখো যে কটার দাগ নিচের দিকে আছে সেগুলো সব সমানুপাতিক সম্পর্কে আছে। বাঁকে যদি কম তার প্রতিসারাঙ্ক কম হবে, আর সেই মাধ্যমে ঘনত্বও কম হবে। ঠিক আছে, তো বি যেহেতু বেশি ঘন তাহলে প্রতিসারাঙ্ক বেশি হবে, কম ঘনত্ব মানে প্রতিসারাঙ্ক কম, তাহলে বেশি ঘনত্ব হলে প্রতিসারাঙ্ক বেশি হবে। এই দেখো বেশি প্রতিসারাঙ্ক লিখেছি, বুঝতে পারছো? ইয়েস আর নো বলো। আচ্ছা, প্রথমটা গেল। এতে কী হবে? এ মাধ্যম বি এর তুলনায় অপটিক্যালি ঘনত্ব বলে দিচ্ছি বেশি ঘন, এখানে তো কেটেই যাচ্ছে। দ্বিতীয়টা দেখো, মাধ্যম এতে আলোর বেগ মাধ্যম বি এর তুলনায় বেশি। এবার বেগের সম্পর্ক আসছে। ঠিক আছে, বেগের সম্পর্ক দেখো কি বলেছি, প্রতিসারাঙ্ক যখন কম, যার বেগ যত বেশি তার প্রতিসারাঙ্ক তত কম। বি এর প্রতিসারাঙ্ক বেশি, তাহলে বিতে বেগ কি হবে? কম হবে, কম বেগ। এভাবে মনে হয় কেউ কখনো বোঝায়নি, ভালো করে ভাবো। বেগ আর প্রতিসারাঙ্ককে দেখো, বেগ আর প্রতিসারাঙ্ক এই দুটোর মধ্যে কম্পারিজন করো। বেগ বেশি তো প্রতিসারাঙ্ক কম, ঠিক আছে, বেগ বেশি তো প্রতিসারাঙ্ক কম। আর বেগ যত কম হবে সেই মাধ্যমের ঘনত্ব তত বেশি হবে। বায়ুর ঘনত্ব কম বলেই তো বায়ুতে বেগ বেশি, এই জায়গাটা তাই বললাম আমি। তাহলে বেশি ঘন মানে কম বেগ, আর কম বেগ বলেই তো প্রতিসারাঙ্ক এর বেশি, তাহলে এতে কি হবে? আলোর বেগ বেশি হবে, বেশি বেগ, বেগ বেশি মানে কম প্রতিসারাঙ্ক, তাই না? এখানে দেখো বলেছে বিয়ের প্রতিসরণ সূচক মাধ্যম এর তুলনায় বেশি হবে, তাহলে বিয়ের প্রতিসরণ সূচক মাধ্যমে এর তুলনায় বেশি হবে, বেশিই তো হবে, কারণ বেগ কম, কারণ বেগ কম, ওই জন্য আমি টিকটা মেরেছিলাম। তাহলে এখানে কী হবে? বি আর সি কারেক্ট। কোথায় আছে ডি অপশান? বুঝতে পারলে হ্যাঁ কি না বলো? মাথায় ঢুকছে না বলো? হ্যাঁ, মাথায় তো ঢুকবে না, মাথায় কী করে ঢুকবে? বেসিকটা তো পড়া নেই, খালি তো এমসিকিউ করোনি, মানে এমসিকিউ করোনি ভালো করে, আবার বেসিকও করোনি ভালো করে, এরকম একটা ব্যাপারে তোমরা চলে এসছো। তার ফলে তো অসুবিধা হবেই। কঠিন যখন আমি করাচ্ছি তখন সে কঠিন নেওয়ার মতো মস্তিষ্ক থাকতে হবে না? আমি আবারও বলছি, ভালো করে শুনে নাও, ঠিক আছে? কঠিন করে কি বলছি তা তো মনে হচ্ছে না, আর কঠিন বা বললো কী করে? সব কটাই তো তোমাদের লাগছে কাজে, কোনোটাকে বাধ্য আমি শুধু প্রতিসংখ্যার ঘনত্ব বলে দিতাম তাহলে তোমাদের সহজ লাগতো, বাট এখানে তো তা না, এখানে তিনটের মধ্যে কম্পারিজন করতে হলে বুঝতে পারবে বেটার। তরঙ্গ দৈর্ঘ্য যখন বেশি, বেগ তখন বেশি, বেগ যখন বেশি বাঁকবে সে তত কম, যে কম বাঁকবে তার প্রতিসারাঙ্ক তত কম হবে, আর সেই মাধ্যমের ঘনত্বও তত কম হবে। এই তিনটে, এই যে আমি এখানে লিখেছি, এটা বায়ু বা শূন্য মাধ্যমের জন্য 100% প্রযোজ্য, বায়ুতে প্রযোজ্য, শূন্য মাধ্যমে প্রযোজ্য। যদি এইটা মনে না থাকে, বায়ু আর শূন্য মাধ্যমকে কম্পারিজন করবে। বায়ুতে বেগ বেশি
সবথেকে বেশি বায়ু বা শূন্য মাধ্যমে বেশি আলোর বেগ। তার মানে বেশি কেন? কারণ আলো বাঁকে কম। যত আলো বাঁকবে তত তার বেগ কমে যাবে না। তোমার একটা নদী আছে, নদী যদি এরকমভাবে চলে তাহলে জলও তো বারবার এরকমভাবে বেঁকবে, আর জল যত বেঁকবে তত জল ধাক্কা বেশি খাবে, ধাক্কা যত বেশি খাবে তত জলের বেগও কমে যাবে, কারণ বাঁকছে বেশি তাই। কিন্তু যদি সেইটা স্ট্রেট লাইনে যায়, যদি সেটা স্ট্রেট লাইনে প্রবাহিত হয় তাহলে হুড় করে যাবে, অর্থাৎ তার বেগ তত বেশি হবে, কারণ সে বাঁকছে কম। বোঝাতে পারছি? হ্যাঁ কি না বলো বারবার। বোঝাতে পারছি? ক্লিয়ার? এই জন্যই তো এই জিনিসগুলো আসছে। এ আর বি এর কম্পারিজন আমরা এইভাবেই করতে পারি। একবার এই জায়গাটা দেখে নিও, বেটার বুঝতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে দেখো। আমি তোমাদের এবার যারা পেডে পড়েছো তারা যদি না পড়ো তাহলে আমার কিন্তু খুব খারাপ লাগবে, কারণ পেডে আমি ডেডিকেটেড ক্লাস দিয়েছি এটার ওপর। কেন তারা ঝিকমিক করে না, কেন তোমাদের মানে গ্রহগুলো ঝিকমিক করে, গ্রহগুলো কেন ঝিকমিক করে না, আর তারারা কেন ঝিকমিক করে। দেখো এখানে তারা মানে কিন্তু গ্রহের কথা বলেন, মানে তারার কথা বলেনি। তারা মানে বলতে চাইছে দে, এখানে দের বাংলা করেছে তারা। দে মানে কারা? এই গ্রহরা। ঠিক আছে, আসলে বাংলা করেছি তো এখানে তারা ভাবে নেবে না। তারা মানে স্টারের কথা এখানে বলছে না, তারা মানে এখানে কিন্তু স্টারের কথা বলছে না। এখানে বাংলায় লেখা ছিল দে স্ক্যাটার লাইট মোর, দে স্ক্যাটার লাইট লেস, দে আর এক্সপ্যান্ডেড সোর্স অফ লাইট, দে আর পয়েন্ট সোর্স অফ লাইট, এরকম সামথিং লেখা ছিল। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? এখানে হবে তারা বিস্তৃত আলোর উৎস হিসেবে কাজ করে। দেখো মনে রাখবে, পেডে কিন্তু আমি এটার উপরে একটা মানে একদম ডেডিকেটেড ক্লাস দিয়েছি। ঠিক আছে, এক্সট্রা ক্লাস বলতে পারো। আর একটা ক্লাস আমি দিয়েছিলাম, সেখানে আমি তোমাদের ওই যে রিফ্র্যাক্টিভ যে ব্যাপার, অর্থাৎ তোমাদের অ্যাটমসফেরিক রিফ্লেকশন নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাটমসফেরিক, ঠিক আছে, রিফ্র্যাকশন। এটা মেনলি হয় অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের জন্য হয়, যেটা নিয়ে আমি ছবি এঁকে ব্যাখ্যা করে তোমাদের বলে দিয়েছিলাম। এই দুটোকে একটু ভালো করে দেখে নাও, এই দুটো ক্লাসকে ভালো করে দেখে নাও, বেটার বুঝতে পারবে। এখানে তারা বিস্তৃত উৎস হিসেবে কাজ করে। কেন? কারণ তারা কাছে আছে তাই। এক্সপ্যান্ডেড সোর্স অফ এনার্জি, ঠিক আছে, এক্সপ্যান্ডেড সোর্স অফ লাইট। অ্যাকচুয়ালি তারা এক্সপ্যান্ডেড সোর্স অফ SORC সোর্স অফ লাইট। ঠিক আছে, অর্থাৎ গ্রহগুলো, প্ল্যানেটগুলো এক্সপ্যান্ডেড সোর্স অফ লাইট আকারে কাজ করে। যেখানে স্টার মানে তারা পয়েন্ট সোর্স অফ লাইট আকারে কাজ করে, কারণ তারা দূরে আছে তাই। পয়েন্ট সোর্স অফ লাইট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবং এর ফলে কি হচ্ছে, তারা থেকে যখন কোনো আলো আসছে তখন সেটা স্ক্যাটার হচ্ছে বেশি, গ্রহ থেকে আসলে এটা স্ক্যাটার কম হয়। ওকে, পরেরটা চলো। তাহলে দেখো প্রশ্ন আসে কি না। আমি যা যা আলোচনা করেছি যা থেকে প্রশ্ন এসছে, প্রতিসরণ সূচক, বাতাসে আলোর বেগ এবং মাধ্যমে আলোর বেগের মধ্যে সম্পর্ক কী। দেখো তোমাদের ডাইরেক্ট বলেছে, তা আমরা কী জানি যে বাতাসে আলোর যে বেগ, বাতাসে আলোর যে বেগ, ঠিক আছে, তাকে আমরা কোনো মাধ্যমের প্রতিসরণ সূচক দিয়ে ভাগ করলে, মানে প্রতিসারাঙ্ক দিয়ে ভাগ করলে আমরা কি পাই? আমরা পাই ওই মাধ্যমে আলোর বেগ পাই। একটু আগে আমি তোমার লিখেছিলাম ওই মাধ্যমে আলোর বেগ, ওই মাধ্যমে আলোর বেগ। আর এটা প্রতিসারাঙ্ক কার? ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক। ঠিক আছে, ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক, ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক। এবার যদি তুমি এটাকে ক্রিস ক্রস করে দাও, অর্থাৎ মনে করে দেখো এটা করেছিলাম একটু আগে, এটা এইদিকে দিয়ে দাও আর এই ওপরে যেটা আছে সেটাকে নিচে নামিয়ে দাও, তাহলে কী পাচ্ছি? প্রতিসারাঙ্ক, যেটা কি আমাদের এখানে মিউ দিয়ে ডিনোট করা আছে। এই যে এটা ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে বাতাসে আলোর বেগ, যেটাকে আমরা সি দিয়ে ডিনোট করি, বাই অন্য মাধ্যমে আলোর বেগ, যেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি। দেখো এটা যদি নিচে চলে আসে তাহলে এখানে কী হচ্ছে? মিউ সি বাই ভি। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে, এই যে ডি। ঠিক আছে, ওকে, চলো পরেরটায়। আচ্ছা, আর একটা জিনিস এখানে ফিরে এলাম, সেটা হচ্ছে যে তোমরা চাইলে এটাকে মনে রাখতে পারো, যে আমি ব্র্যাকেট করে দিচ্ছি, যদি এটা মনে না থাকে, এটা একটু এক্সপ্যান্ডেড, তোমরা এইভাবে মনে রাখতে পারো যে প্রতিসারাঙ্ক ইকুয়াল টু বাতাসে আলোর বেগের সাথে অন্য মাধ্যমে আলোর বেগের অনুপাত। এই মাঝখানে এটা দেওয়া মানে হচ্ছে অনুপাত। ঠিক আছে, সি বাই ভি, মিউ ইকুয়াল টু সি বাই ভি, এটা মানে হচ্ছে প্রতিসারাঙ্ক। প্রতিসারাঙ্ক ইকুয়াল টু সি বাই ভি। সি মানে হচ্ছে শূন্য মাধ্যম বা বাতাসে আলোর বেগ, আর ভি মানে হচ্ছে ভেলোসিটি, অন্য মাধ্যমে ভেলোসিটি। তোমরা এই ছোটোটাকে মনে রাখতে পারো, এই যে এখানে সম্পর্ক তৈরি করে দিয়েছি। তাহলে কী হবে, তোমরা
মানে অত বড় পার্টটা মনে না রেখে স্টেটমেন্ট আকারে মনে রেখে সূত্র আকারে মনে রাখতে পারো। এটা তো ইজি, সাইন আই বাই সাইন আর। তো সাইন আই বাই সাইন আরকে কী বলা হয়? সবাই জানি আমরা, প্রতিসারাঙ্ক বলা হয়। ঠিক আছে, সো লাস্ট অপশান প্রতিসারাঙ্ক। পরেরটা চলো। আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আপতিত রশ্মি, স্বাভাবিক এবং প্রতিসারিত রশ্মি একই তলে থাকে। স্বাভাবিক মানে হচ্ছে নর্মাল। এখানে বলেছে আপতিত রশ্মি, স্বাভাবিক এবং প্রতিফলিত রশ্মি। দেখো প্রতিফলিত রশ্মি তো হয় না, এক মাধ্যম চেঞ্জ করলে প্রতিসরণ হয়। তো ফার্স্ট অপশান তো আমি কারেক্টই পাচ্ছি। পরেরটা দিকে আপতিত রশ্মি ভিন্ন তলে থাকে, ভিন্ন তলে তো থাকে না। উদ্গত রশ্মি ভিন্ন তলে থাকে, প্রতিসারিত রশ্মি এবং উদ্গত রশ্মি একই তলে থাকে। এটা ইম্পর্টেন্ট কিন্তু, প্রতিসারিত রশ্মি উদ্গত রশ্মি কিন্তু একই তলে থাকে। ঠিক আছে, সো এটাও কিন্তু আমাদের নয়। ওকে, মনে রাখবে প্রতিসারিত রশ্মি আর উদ্গত রশ্মি, রিফ্র্যাক্টেড রে অ্যান্ড ইমার্জেন্ট রে একই তলে থাকে। এটাও কিন্তু মনে রাখবে, একই তলে। এটা কোনো বইতে বলা থাকে না, ইভেন এনসিইআরটিতেও বলা নেই, কিন্তু ছবিতে যা দেখা যাচ্ছে বা তুমি যখন ডিটেলস ডিসকাশন করবে তখন তুমি দেখতে পাবে অ্যাকচুয়ালি এটা একই তলে থাকে। তো ডিও কিন্তু কারেক্ট হতো যদি একই তল বলতো, কিন্তু এখানে এ কারেক্ট। ওকে, এদের উপর এক্সপ্যান্ড করে প্রশ্ন দেওয়া যায়। এখনও মক টেস্ট আমাদের লাইটে চালু হয়নি, দেখছি এর এক্সপ্যানশন করে কি প্রশ্ন দেওয়া যায়, ওখানে করিয়ে দেবো। পরেরটায় চলো। আচ্ছা, যারা মক টেস্ট পেতে চাইছো, মক টেস্ট যেমন এই প্রশ্নটাকে আরও ঘুরিয়ে দেওয়া যেতে পারে, এ বি অপশান হবে, সি ডি অপশান হবে এবং একটা ঠিক করে দিয়ে, ঠিক আছে, এভাবে ঘুরিয়ে দেওয়া যায়। তারা এরকম ধরনের কোশ্চেন্স চাইছো, তারা 8670838797 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, আমাদের যে মেন কোর্স চলছে তার মধ্যে এখন অবধি মক টেস্ট আছে, তো তোমরা চাইলে ওই মেন কোর্স জয়েন করতে পারো। পরেরটায় চলো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ধরো এখানে একটা আগুন জ্বলছে, আমি তোমাদের দেখাই। ধরো এখানে আগুন জ্বলছে, ধরো এখানে আগুন জ্বলছে, ঠিক আছে, কেমন, এখানে আগুন জ্বলছে। এটা ধরো একটা মোমবাতি, ধরো এখানে একটা মোমবাতি আছে, একটা মোমবাতি আছে, আগুন জ্বলছে। এই মোমবাতির ওপর মানে এরকম জায়গায় তুমি যদি একটা চোখ রাখো, তুমি যদি লাল চোখ করে দিই, তুমি একটা লাল চোখ রাখো, ঠিক আছে, তুমি দেখতে পাবে এদিকে যে বস্তুগুলো আছে সেগুলোকে মনে হচ্ছে না দুলছে দুলছে মনে হবে তোমার। এটা তুমি যদি কাঠের আগুন নাও, উনান তো এখন আর দেখাই যায় না, এখন সব গ্যাসে ওসব বুঝতে পারবে না, তীব্র আগুন দরকার হয়। তুমি এটা কেন হয়? কারণ হচ্ছে দেখো এই মোমবাতির কাছাকাছি যে বাতাস থাকে, মোমবাতির কাছাকাছি যে বাতাস থাকে সেটা গরম হয়ে যায়, ঠিক আছে, আর গরম বাতাস হালকা হয়, হালকা বাতাস কম ঘন হয়, ঠিক আছে। আর একটু ওপর দিকে যদি দেখো সেই বাতাসটা শীতল হয়, আর শীতল বাতাস গাঢ় হয়। গাঢ় মানে হচ্ছে বেশি ঘন। বেসিক্যালি কী হয়, এখানে দুটো স্তর তৈরি হয়, দুটো স্তর তৈরি হয়। তো আলোকরশ্মি এই দুটো স্তরের মধ্যে দিয়ে যাওয়ার সময় যখন এদের যেহেতু ব্যাপারটা আলাদা আলাদা, এদের যেহেতু গঠন আলাদা আলাদা, ফলে এখানে রিফ্র্যাকশান হয়। কি রিফ্র্যাকশন? বায়ুমণ্ডলীয় রিফ্র্যাকশান হয়, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার উইল বি ডি হেয়ার। দোলার মতো দেখায় ওই কারণে, ঠিক আছে। তো বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে এই ব্যাপারটা ঘটে, অর্থাৎ বাতাসের যে বায়ুমণ্ডল তার যে স্তর তার দ্বারা এখানে প্রতিসরণ ঘটে, এবং প্রতিসরণ ঘটার কারণেই এই ব্যাপারটা হয়। গরম জিনিস হালকা হয় মানে কম ঘন হয়। কম ঘন কেন হয়? কারণ এদের মধ্যে যে অণু থাকে, এই অণুগুলোর মধ্যে, ঠিক আছে, অণুগুলোর মধ্যে কি হয় তখন বল চলে আসে, মানে বেগ চলে আসে, বল আর বেগ দুটোই বলো, দুটোই চলে আসে, যার ফলে এ অণু এদিকে, তো এ অণু এদিকে ছিটকে যায়, যাওয়ার ফলে কী হয় এদের মধ্যে অনেক ফাঁকা স্থান তৈরি হয়ে যায়, ঠিক আছে। যত ফাঁকা স্থান তৈরি হবে তখন সেই জিনিসটা তত হালকা হয়ে যায়, আর হালকা মানে সেটা কম ঘন হয়। শীতল বাতাসের ক্ষেত্রে কী হয়, এই অণুগুলো কাছাকাছি থাকে অনেক বেশি, ঠিক আছে, এই অণুগুলো কী হয় অনেক বেশি কাছাকাছি থাকে। ক্লিয়ার? তো অ্যান্সার আমাদের কী হবে এখানে? বায়ুমণ্ডলীয় প্রতিসরণগুলো কারেক্ট অ্যান্সার। এটাও গুড কোশ্চেন্স, এটাও ভালো প্রশ্ন। পরেরটা চলো। পরের প্রশ্ন, একটি পেন্সিলকে জলে ডোবালে কি দেখা যায়? দেখো একটা পেন্সিলকে তুমি যদি জলে ডোবাও তুমি দেখতে পাবে যে পেন্সিলটাকে বেঁকা মনে হচ্ছে, ঠিক আছে। তো এটা তো কারেক্ট অ্যান্সার। এবার কেন হয়? এটা তোমাদের হয় হচ্ছে রিফ্র্যাকশানের জন্য, ঠিক আছে, রিফ্র্যাকশান।
কীভাবে রিফ্র্যাকশানটা হয় দেখো, এই ওপরে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের বায়ু, আর আমাদের চোখ কিন্তু বায়ুতে থাকছে। আর চোখ যখন বায়ুতে থাকছে আর লাইট কোন দিকে যাচ্ছে, জলের মধ্যে যাচ্ছে। লাইট কোন দিকে যাচ্ছে, জলের মধ্যে। অর্থাৎ এখানে কি হচ্ছে তোমাদের, চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে এখানে, মাধ্যম চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো মাধ্যম পরিবর্তন হওয়ার কারণেই এখানে কি ঘটে, এখানে রিফ্র্যাকশান হয়। পরেরটায় চলো। সুইমিং পুলের তলদেশে তাকালে তলদেশ প্রকৃতপক্ষে যতটা গভীর ততটা গভীর মনে হয় না। এর কারণ কি, এটি প্রকৃতপক্ষে বেশি চওড়া, এটি প্রকৃতপক্ষে কম গভীর, কম চওড়া, প্রকৃতপক্ষে গভীর, এটি প্রকৃতপক্ষে কম গভীর মনে হয়, এটি প্রকৃতপক্ষে আসলে গভীর। ঠিক আছে, জানি না এটা কীভাবে কোশ্চেন্সটা ফ্রেম করেছিল। বেসিক্যালি কী হয় দেখো, এই হচ্ছে তোমাদের ধরো একটা সুইমিং পুল আছে, এটা ধরো তোমাদের সুইমিং পুল। ঠিক আছে, এই সুইমিং পুলের মধ্যে ধরো এর ডিপ কতটা, এইটা হচ্ছে তোমাদের ডেপথ। ওকে, এবার এর মধ্যে তুমি যদি জল ভর্তি করে দাও, এর মধ্যে তুমি যদি জল দ্বারা ভর্তি করে দাও, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ, তো এর মধ্যে তুমি যদি এটাকে যদি জল দ্বারা ভর্তি করে দাও, এটাকে যদি তুমি যদি জল দ্বারা ভর্তি করে দাও, তোমার কি মনে হবে, তোমার মনে হবে যে এটা যেন একটু কম ভর্তি মনে হবে, মানে কম গভীর মনে হবে। এর কারণ কি, কারণ তুমি যখন ওপর দিকে তাকাচ্ছ তখন আলোকরশ্মি, খেয়াল করো ভেরি ইম্পর্ট্যান্ট, আলোকরশ্মি কিন্তু তোমাদের যাচ্ছে বায়ু থেকে জলের দিকে যাচ্ছে। তার মানে এখানে মাধ্যম চেঞ্জ হচ্ছে, আর মাধ্যম চেঞ্জ হওয়ার কারণে এখানে ঘটে হচ্ছে রিফ্র্যাকশান। আর রিফ্র্যাকশানের কারণেই জলতল মনে হয় যেন খানিকটা ওপরে উঠে এসছে। এই তলার যে দিকটা এটা মনে হয় খানিকটা যেন ওপরে উঠে এসছে, আর এই কারণে এটা মনে হয় যে ডেপথ কম। ঠিক আছে, বাট বেসিক্যালি কারণটা তা নয়, বেসিক্যালি হচ্ছে এটা কিন্তু আদপে কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু গভীরই হয়। কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ওকে, চলো পরেরটায়। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 1 মিনিট, হ্যাঁ, ঘন ফ্লিন্ট গ্লাস মানে কাঁচ আর কি। ঘন মানে হচ্ছে ঘন, আর জলের প্রতিসরাঙ্ক সূচক যতক্ষণে এইটা আর এইটা। তোমাদের বলেছে কাঁচ থেকে জলে যাচ্ছে, অর্থাৎ এই হচ্ছে তোমাদের কাঁচ রয়েছে, আর তোমাদের নিচেই রয়েছে ভাবো একটা জলের, তোমাদের এখানে ধরো একটা ডাব্বা বসানো আছে। ঠিক আছে, তো আলোকরশ্মি বেসিক্যালি কী হচ্ছে, আমি এখানে তোমাদের যে যতটা পারি দেখানোর চেষ্টা করছি। আলোকরশ্মি বেসিক্যালি কী হচ্ছে, তোমাদের কাঁচ থেকে জলে যাচ্ছে। ঠিক আছে, কাঁচ থেকে কী হচ্ছে, এই যে কাঁচ এখানে প্রবেশ করলো। ঠিক আছে, কাঁচ থেকে কী হচ্ছে, তোমাদের জলে যাচ্ছে। ঠিক আছে, কাঁচ থেকে কী হচ্ছে, তোমাদের জলে গেল, এই ধরো কাঁচ থেকে জলে গেল। ওকে, তো তোমাদের কী জিজ্ঞেস করেছে, 1 মিনিট, আরেকটা জিনিস আমি এঁকে দিচ্ছি, তোমাদের এখানে অবিলম্ব আমি এঁকেই দিচ্ছি, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে ব্যাপারটা কেমন। এইটা ধরো আমাদের অবিলম্ব, আমরা জানি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি সব অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এটা চলো বড় করে আঁকি, এই হচ্ছে তোমাদের অবিলম্ব, সবটা এঁকে দিয়েছি। এবার নিজেরা একটু করার ট্রাই করো। তোমাদের কি বলেছে দেখো, ঘন, এইটা হচ্ছে কাঁচ, এটা হচ্ছে সেই কাঁচ। ঠিক আছে, কাঁচ থেকে এতে আছে তোমাদের জল, তো কাঁচ থেকে জলে যাচ্ছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কাঁচের প্রতিসরাঙ্ক বেশি হবে, কারণ জলের থেকে কাঁচ বেশি ঘন হয়। তো কাঁচ থেকে জলে আলোকরশ্মি গেলে কাঁচের তুলনায় প্রতিসরণ সূচক কত এবং রশ্মি কোন দিকে বাঁকবে। দেখো, পয়েন্ট টু বি নোটেড, যার তুলনায় বলবে তাকে নিচে রাখতে হবে, এটা মনে রাখবে। কি বললাম, যার তুলনায় বলবে তাকে নিচে রাখতে হবে, কারণ তুলনা করার সময় ভিত্তিটাই হচ্ছে তুলনা। ঠিক আছে, ভিত্তি হচ্ছে তুলনা, আর যাকে তুলনা করব তাকে রাখবো আমরা ওপরে, এটা অলওয়েজ মাথায় রাখবে। এবং এটা কি দেবে বলো তো, কাঁচ আর জল, এর মধ্যে কোনো বায়ু বা শূন্য মাধ্যম নেই, তার মানে এটা কিন্তু তোমাদের রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেবে। ঠিক আছে, কাকে তুলনা করছি আমরা, কাঁচকে তুলনা করছি, কারণ জলের কাঁচের তুলনায় প্রতিসরাঙ্ক কত। আচ্ছা, জলের কাঁচের তুলনায়, তার মানে কাঁচ নিচে যাবে। ঠিক আছে, জানি না বাংলায় তো এই দিয়েছে, ইংলিশে কী ছিল আমি জানি না। তো কাঁচ নিচে যাবে, তো কাঁচ যদি নিচে যায় তার মানে 1.65 হচ্ছে কাঁচ, আর জল হচ্ছে 1.33, এই তোমাদের দিয়েছে। মানে এখানে বেশিটা নিচে দিয়েছে, ওপরে কমটা দিয়েছে। এবং বলেছে রশ্মি কোন দিকে বাঁকবে, তো ডেফিনেটলি রশ্মি নর্মাল থেকে দূরে বেঁকে যাবে। কেন দূরে বাঁকবে, কারণ লঘু মাধ্যমে যাচ্ছে, জলে যাচ্ছে। ঠিক আছে, কাঁচ ও জলের প্রতিসরাঙ্ক, এই কাঁচ থেকে জলে যাচ্ছে রশ্মি, ওই জন্য কাঁচ নিচে জল উপরে দিয়েছে। ঠিক আছে, এবং লঘু মাধ্যমে যাচ্ছে, জল তো লঘু মাধ্যম, সো ডেফিনেটলি অবিলম্ব থেকে দূরে বেঁকে যাবে। তো স্বাভাবিক, এই যে নর্মাল থেকে দূরে বাঁকবে, তো নর্মাল থেকে দূরে যেগুলো আছে সেগুলো অ্যান্সার করো, এগুলো তো আগে কাটবে। এই দুটোর মধ্যে কোনো একটা আনসার হবে, এবার দেখো ওপরে ছোটো আছে, নিচে বড় আছে, ডেফিনেটলি একের থেকে কম ভ্যালু আসবে, তাহলে অপশান উইল বি বি হিয়ার। আমরা এক অবধার এখানে ভাগ করে দেখতে যাব না। ঠিক আছে, তো
তো কারেক্ট অ্যান্সার উইল বি এইটা, এটাও আমাদের হবে না কারণ এই ভ্যালুর কারণে হবে না। চলো পরেরটা চলো। প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণ কতবার হয়? ধরো এইটা হচ্ছে আমাদের আলোর প্রতিসরণ হওয়ার জন্য একটা প্রিজমকে রেখেছি, আলোর রশ্মি এখানে পড়লো, এই জায়গায় একবার প্রতিসরণ হলো, কারণ দেখো মাধ্যম চেঞ্জ হচ্ছে, এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, 1 নম্বর থেকে 2 নম্বর এখানে একবার গেল, আবার এই জায়গায় যখন যাচ্ছে তখন দেখো আবার 2 থেকে আবার 1-এ চলে আসছে, মানে মাধ্যম আবার চেঞ্জ হচ্ছে। তো কবার প্রতিসরণ হবে? 2বার প্রতিসরণ হবে। কারেক্ট অ্যান্সার উইল বি 2। যতবার মাধ্যম চেঞ্জ করবে ততবার, একবার 1 থেকে 2-এ গেল মাধ্যম, এই জায়গায় চেঞ্জ হবে একবার, তো প্রতিসরণ এখানে একবার ঘটবে। আবার এই জায়গায় দেখো 2 থেকে 1-এ যাচ্ছে, এই পয়েন্টে, এ পয়েন্ট এটা বি পয়েন্ট, তো এ আর বি দুটোতেই কিন্তু কী হবে? প্রতিসরণ ঘটবে। পরেরটা চলো। 23 দাগ, বরফ ও কাঁচের প্রতিসরণ সূচক যথাক্রমে 1.31, 1.52 হলে। দেখো আমি একটা কথা বলি, অনেক বড় বড় চ্যানেল আছে, ঠিক আছে, আমি আবারও বলছি, অনেক বড় বড় চ্যানেল। ইনফ্যাক্ট বাংলাতে আমরা যখন রেল পড়ানো শুরু করি 2018 সালে কথা বলছি, তখন বাংলাতে আমি ছিলাম এবং আরেকজন ছিলেন, আমি তার নাম বলবো না, ঠিক আছে, কারণ তার বিনা এতে নাম কারোর উচ্চারণ করা উচিত নয়, কারণ এটা একটা, দেখো আফটার অল ইউটিউবের সঙ্গে পেমেন্ট জড়িত থাকে, ঠিক আছে, সো ডেফিনেটলি বুঝতে পারছো কী বলতে চাইছি। যাই হোক, 2018 তখন শুরু করি, এখন তো অনেক চ্যানেল চলে এসছে, যারা হিন্দি মাধ্যমে বড় ছিল তারা বাংলাতে চলে এসছে, এরকম অনেক চ্যানেল আছে। আবার কিছু চ্যানেল আছে যারা নতুন ক্রিয়েটেড হয়েছে, যেহেতু রেলের আগে তেমন অতটা ভ্যাকান্সি বেরোতো না বা তেমনভাবে রিক্রুটমেন্ট হতো না, 2016-র পরে 2018-তে রিক্রুটমেন্ট হয়, তারপর 2019-এ হয়, যেহেতু দেখতে পাচ্ছে যে ইয়েস এটা একটা ভালো পরিসর, স্টুডেন্ট পাওয়া যাচ্ছে, সুতরাং পড়ানো শুরু করা যাক, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা যখন শুরু করেছিলাম বা আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু চ্যানেলই ছিল না, ঠিক আছে, হিন্দিতে একটাই চ্যানেল ছিল আর বাংলাতে 2টো চ্যানেল ছিল, তার মধ্যে যিনি, যার কথা বলছি, উনি জিকে করাতেন, আর আমার তরফ থেকে আমি ম্যাথ আর সায়েন্স শুরু করি, ঠিক আছে, গেল, এটা গেল। নেক্সট একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে 23 দাগের যে প্রশ্ন, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু তোমাদের 21 দাগের মতনই বা 22 দাগের মতন, যেমন করালাম। বরফ ও কাঁচের প্রতিসরণ সূচক দেওয়া রয়েছে, বরফের তুলনায় কাঁচের প্রতিসরণ সূচক কত? ঠিক আছে, তার মানে যার তুলনায় বলছে, ঠিক আছে, তাকে আমরা নিচে রাখবো 1.31, আর যাকে বলছে তারটা আমি উপরে রাখবো। এবং রশ্মি কোন দিকে বাঁকবে? দেখো বরফের তুলনায় কাঁচে বলেছে, তার মানে ডেফিনেটলি আমরা এটা ধরে নেবো, এটা ধরো বরফ, বরফ থেকে নিচে একটা কাঁচ রাখা আছে, তো বরফ থেকে রশ্মি কাঁচেই যাচ্ছে, এরকম আমরা ধরে নেবো। তার মানে বেশি ঘন কোনটা? কাঁচ হচ্ছে কিন্তু বেশি ঘন, কাঁচ হচ্ছে বেশি ঘন, তো গ্যারেন্টি বরফ থেকে কাঁচে যাচ্ছে, ঠিক আছে। আমি তোমাদের বলেছি যখন কিছু বলা থাকবে না তখন এটা থেকে এটাই যাচ্ছে ধরে নেবে, যেটা আগে নাম থাকবে সেটা থেকে পরেরটাই যাচ্ছে, ঠিক আছে, এটা ধরে নেবে। তার মানে বেশি ঘনতে যাচ্ছে মানে অবিলম্বের দিকে বাঁকবে। অবিলম্ব মানে এখানে স্বাভাবিক, আমি তোমায় বললাম এই আমাদের যে সেশনটা, এতে যতবার স্বাভাবিক আসবে তোমরা নর্মাল বা অবিলম্ব ধরে নেবে। তো স্বাভাবিকের দিকে, স্বাভাবিক থেকে দূরে এটা কেটে যাবে, স্বাভাবিকের দিকে বাঁকবে গ্যারেন্টি। এবার কোনটা অ্যান্সার হবে? দেখো উপরে আমাদের বড় আছে, নিচে আমাদের ছোট আছে, তো একের থেকে বেশি বড় যেটা সেটা অ্যান্সার হবে। তো স্বাভাবিক থেকে দিকে, এটা দেখো ছোট আছে, তো এটা অ্যান্সার হবে না, এটাই আমাদের অ্যান্সার হবে। তো আমরা খবরদার ভাগ করে দেখতে যাব না, এসব ক্ষেত্রে মনে রাখবে ভাগ করে দেখার কোনো দরকার নেই, আর নর্মাল এর দিকে বাঁকবে, নর্মাল মানে অবিলম্ব, ঠিক আছে, দিকে। তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। সরি, ওইটা না, ডি নয়, নট ডি, আমি সি, এই যে 1.6 আমি ভ্যালু থেকে বসিয়েছি, 1.6 অবিলম্বের দিকে, এই যে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি অ্যান্সার, ঠিক আছে। পরেরটা চলো। 24 দাগের প্রশ্ন, 3টি মাধ্যম এ বি সি আছে যাদের প্রতিসরণ সূচক যথাক্রমে এইটা এবং এইটা। তো বলেছে বেগ, দেখো প্রথমেই তোমাদের করিয়ে দিয়েছি, ঠিক আছে। কি বলেছিলাম আমি আরেকবার কি বলেছিলাম সেটা আরেকবার লেখা যাক বরং, ঠিক আছে। কি বলেছিলাম? যে তরঙ্গ দৈর্ঘ্য, তারপর কি বলেছিলাম? বেগ, আর কি বলেছিলাম ভুলেই গেছি, তরঙ্গ দৈর্ঘ্য বলেছিলাম। দেখো এগুলো কি করার সময় মনে থাকে, আমি তো মুখস্থ করে রাখি না। তরঙ্গ দৈর্ঘ্য বলেছিলাম, বেগ বলেছিলাম, প্রতিসরাঙ্ক তো লাস্টে বলেছিলাম, প্রতিসরাঙ্ক লাস্টে ছিল, আর তার এখানে ছিল বাঁকে, আর মাঝখানে একটা কী একটা ছিল ভুলে গেছি আমি। আর একটা কথা যোগ করে দিলাম, সেটা হচ্ছে ঘনত্ব। তো আমি একটু সরে যাই, এখানে বলছি বাঁকে, আর এখানে বলছিলাম প্রতিসারাঙ্ক, এখানে বলেছিলাম ঘনত্ব, আর একটা মাঝখানে একটা কী ছিল বেশ ভুলে যাচ্ছি, একবার দেখে নিই তো কী লিখেছিলাম। না এই কটাই ছিল, ঠিক আছে, ওকে, আর কিছু ছিল না, চলো ঠিক আছে। আমি কি বলেছিলাম? যে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তার বেগও তোমার বেশি হবে, সেটা বাঁকবে কম, সে তার প্রতিসারাঙ্ক কম হবে, ঠিক আছে। আর মাধ্যম কী হবে তখন? মাধ্যম তখন কী হবে? কম ঘন হবে, কারণ আমরা বেগ দিয়ে শুরু করেছি, তরঙ্গদৈর্ঘ্য আর বেগ দিয়ে শুরু করেছি, এদের রেসপেক্টে এদের কথা বলছি, এদের রেসপেক্টে আমরা এদের কথা বলছি, ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে?
এদের রেসপেক্টে, পয়েন্ট টু বি নোটেড, এদের রেসপেক্টে আমি এদের কথা বলছি। অর্থাৎ বেজ হচ্ছে এই দুটো, তরঙ্গদৈর্ঘ্য আর বেগ। তরঙ্গদৈর্ঘ্য যখন বেশি, বেগও তখন বেশি। বাঁকবে কম, প্রতিসরাঙ্ক কম, ঘনত্ব কম। এদিকে তিনটে কম, এদিকে তিনটে, এদিকে দুটো বেশি। এবার দেখ এখানে কি বলছে, বলছে আলোর বেগ। তাহলে দেখো প্রতিসরাঙ্ক আর বেগের মধ্যে রিলেশন দিয়েছে, এই দুটোর মধ্যে রিলেশন দিয়েছে। খেয়াল করো, খেয়াল করো, বুঝতে হবে। প্রতিসরাঙ্ক আর বেগ এই দুটোর মধ্যে রিলেশন দিয়েছে আমার, এই দুটোর মধ্যে রিলেশন দিয়েছে। সরি, কি দাগাচ্ছি দেখো, প্রতিসরাঙ্ক আর বেগ এই দুটোর মধ্যে রিলেশন দিয়েছে। তার মানে কি, বেগ যখন বেশি প্রতিসরাঙ্ক তখন কম। এইবার তুমি খেয়াল করো, প্রতিসরাঙ্ক কার বেশি সব থেকে, তাই আমি লিখছি এটা হচ্ছে এ আছে, এটা হচ্ছে বি আছে, আর এটা হচ্ছে আমাদের সি আছে। কার প্রতিসরাঙ্ক সব থেকে কম, দেখতে পাচ্ছ বি এর প্রতিসরাঙ্ক সব থেকে কম, তার মানে বি এর বেগ সব থেকে বেশি হবে। ঠিক আছে, বি এর বেগ, বিতে বেগ সব থেকে, বিতে বেগ সব থেকে বেশি হবে, তারপর হবে সিতে বেগ, তারপর হবে এতে বেগ, তাই তো আছে। তো বি সি এ ফার্স্ট অপশন। ব্যাস মিটে গেল। পরেরটা চল। যখন একটি আলোকরশ্মি দুই মাধ্যমের বিভাজন পৃষ্ঠে, বিভাজন পৃষ্ঠ মানে কি, ধরো এখানে একটা জিনিস রয়েছে আর নিচে তোমাদের অন্য কিছু আছে, ধরো এই বিভাজন পৃষ্ঠ হচ্ছে এইটা, এই যে দাগটা টেনেছি আমি এক্স ওয়াই, এটা হচ্ছে বিভাজন পৃষ্ঠ। মানে একটা তল থেকে আরেকটা তলকে আলাদা করছে কি, এই যে এক্স ওয়াই রেখাটা, এটাকে আমরা বলছি বিভাজন পৃষ্ঠ। আর নিচে ধরো জল আছে, এই বাটিটা ধরো, একটা জল আছে ধরো বাটিটায়, ঠিক আছে, এই বাটিটা ধরো একটা জল আছে, এই জলের উপর এটা ভাসছে, তাহলে বিভাজন পৃষ্ঠ কোনটা হবে, এইটা বিভাজন পৃষ্ঠ কোনটা, এক্স ওয়াই হচ্ছে বিভাজন পৃষ্ঠ, কারণ এই জায়গায় আলাদা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা কি বলেছে, বলেছে যে এটা ধরো একটা কাঁচ, ধরো এখানে একটা কাঁচ রাখা আছে, সুন্দর করে এঁকে দিই তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। এই, ঠিক আছে, যদিও কাঁচ জলে ভাসে না, যাই হোক চলো। তো আপতন এবং প্রতিসরণ কোণ কী হবে, বিয়ে স্বাভাবিক বরাবর পতিত। আচ্ছা দেখো, স্বাভাবিক বরাবর পতিত হচ্ছে, তার মানে কি, এসব তো কিছু করারই দরকার ছিল না। তার মানে হচ্ছে আলোক রশ্মি এইভাবে পতিত হচ্ছে, অর্থাৎ পারপেন্ডিকুলারলি পতিত হচ্ছে। ঠিক আছে, পারপেন্ডিকুলারলি পতিত হলে আপতন কোণ আর প্রতিসরণ কোণ দুটোই আমাদের জিরো হবে। কী হবে, জিরো হবে। কেন, কারণ দেখো অবিলম্বও এই বরাবর থাকে আর ওটাও এই বরাবরই পড়ছে, অবিলম্বও এই বরাবরই আছে, একটু বেঁকে যাচ্ছে। ডাইরেক্ট তোমাদের যদি করি, দেখ মিনিট পুরোপুরি করে দিচ্ছি, চলো কালো দিয়ে করে দিচ্ছি। অবিলম্বও তোমাদের ডটেড লাইন দিয়ে করে দিচ্ছি, অবিলম্বও তোমাদের এই বরাবরই আছে। ও হোয়াট হ্যাপেন্স, হ্যাঁ অবিলম্বও তোমাদের এই বরাবরই আছে, আর আলোকরশ্মিও এই বরাবরই পড়ছে। তাহলে অবিলম্বের সময় কোনো কোণ তৈরি করবে, করবি না। একটার ওপর আর একটা পড়েছে, কী কোণ তৈরি করবে, কোণ তৈরি করতে গেলে তো একটা এরকম, তো এখানে একটা কোণ তৈরি হচ্ছে এরকম, তাহলে এখানে একটা কোণ তৈরি হবে, কিন্তু এর যদি ওপর দিয়ে যায় তাহলে কোনো কোণ তৈরি করবে না, তাই অ্যান্সার কী হবে, জিরো হবে। অবিলম্ব বরাবর পড়লে কোনোরকম কোনো কোণ তৈরি হয় না, আর প্রতিসরণও হয় না। মনে রাখবে, অবিলম্ব বরাবর করলে নো প্রতিসরণ, প্রতিসরণ জিরো। ঠিক আছে, প্রতিসরণ কী হবে, জিরো, কারণ মাধ্যম চেঞ্জ করলেও আলোর বেগের কোনো পরিবর্তন দেখবো না, কারণ লম্বভাবে পতিত হচ্ছে তাই। ঠিক আছে, মনে রাখবে যখন অবিলম্ব বরাবর পতিত হয় লম্বভাবে, তখন প্রতিসরণ জিরো হয়। পরেরটা চলো। বলছে নিচের কোনটি উদাহরণ নয়, কার প্রতিসরণের মানে রিফ্র্যাকশানের এক্সাম্পল নয় কোনটা, এইটা, এটা স্ক্যাটারিংয়ের এক্সাম্পল, স্ক্যাটারিং, এগুলো সব রিফ্র্যাকশান। ঠিক আছে, এগুলো, এটা অ্যাটমসফরিক রিফ্র্যাকশান, এটাও অ্যাটমসফরিক রিফ্র্যাকশান, এটা অ্যাটমসফরিক নয় বাট এটা রিফ্র্যাকশান, এ দুটো অ্যাটমসফরিক রিফ্র্যাকশান, আর এটা হচ্ছে তোমাদের রিফ্র্যাকশান। তাহলে অ্যান্সার কোনটা হবে, এইটা, এটা হচ্ছে স্ক্যাটারিং হবে। তো কারেক্ট অ্যান্সার কিন্তু এইটা, এটাই অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার হেয়ার। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এইটা, ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। আলোর সূর্যাস্তের সময় যে সূর্যের লাল রঙ, এটা স্ক্যাটারিংয়ের কারণে হয়। স্ক্যাটারিংয়ের বাংলা হচ্ছে বিচ্ছুরণ বা বিক্ষেপণ। এক মিনিট, বিক্ষেপণ, বিক্ষেপণ, স্ক্যাটারিং, ডিসপারশন। তো এটা এক মিনিট, একটু এর বাংলাটা আমি ভুলে গেছি, স্ক্যাটারিংয়ে দেখে নিই একটুখানি। দেখো এটাকে বিক্ষেপণ বলা হয়, ঠিক আছে, বাংলা এটাকে কী বলা হয়, বিক্ষেপণ। বিচ্ছুরণ কোনটা, সেটা হচ্ছে ডিসপারশন। ঠিক আছে, ডিসপারশনকে বলা হয় বিচ্ছুরণ। ঠিক আছে, ডিসপারশনকে কী বলা হয়, বিচ্ছুরণ বলা হয়, আর বিক্ষেপণ ইংরেজি হচ্ছে স্ক্যাটারিং। ওকে, তো এটা দিস ইজ বিকজ অফ স্ক্যাটারিং। চলো নেক্সট পরেরটাতে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট খুব, এখানে আমি তোমাদের ফিরে এলাম, এই যে রামধনুর ব্যাপারটা একটু বলি। রামধনুর ব্যাপারটাতে অনেকেরই প্রবলেম হয়,
ঠিক আছে, রামধনু ব্যাপারটাতে অনেকের কেন প্রবলেম হয় সেটাও বলি। কারণ অনেকেই ভাবে রামধনুতে কিন্তু 3টে ঘটনা ঘটে। রামধনুতে কিন্তু কি হয়, 3টে ঘটনা ঘটে। ঠিক আছে, খেয়াল করবে রামধনুতে কী কী ঘটনা ঘটে। একটা হচ্ছে রিফ্র্যাকশান হয়, মানে প্রতিসরণ হয়। রিফ্র্যাকশান আমি লিখে দিচ্ছি এখানে, রিফ্র্যাকশান হয়। 2 নম্বর যেটা হয় তোমাদের ডিসপারশন হয়, মানে বিচ্ছুরণ, যেটা আমি বললাম সেটা হয়, অর্থাৎ আলো 7টা রঙে ভেঙে যাওয়া, ওটাকে ডিসপারশন বলা হয়। আর 3টে যেটা হয় সেটা হচ্ছে পার্শিয়াল টোটাল রিফ্র্যাকশন হয়, রিফ্লেকশন হয়। পার্শিয়াল টোটাল রিফ্লেকশন, নট রিফ্লেকশন, মানে সরি রিফ্র্যাকশন, FLECTION। তো মানে রিফ্র্যাকশন রিফ্লেকশন দুটোই হয় এবং ডিসপারশন হয়। মনে রাখবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, আচ্ছা পার্শিয়াল, এটা সরি পার্শিয়াল টোটাল নয়, পার্শিয়াল ইন্টারনাল রিফ্লেকশন, একটু ভুল লিখেছি, পার্শিয়াল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ অর্ধ আভ্যন্তরীণ বিচ্ছুরণ, নট পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, নট বিচ্ছুরণ বলছি, প্রতিফলন। এটা হচ্ছে, এটাকে বলা হয়, বাংলায় বলা হয় অর্ধ বা অল্প, অর্ধ আভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন এখানে হয় না, ওই জন্য এনসিইআরটিতে দেখবে লেখা আছে আভ্যন্তরীণ প্রতিফলন, ইন্টারনাল রিফ্লেকশন, টোটাল বা পার্শিয়াল বলে কিছু লেখা নেই। ঠিক আছে, তোমরা যদি এনসিইআরটিতে যাও ওখানে কিন্তু লেখা আছে আভ্যন্তরীণ প্রতিফলন, অর্ধ আভ্যন্তরীণ আর পূর্ণ আভ্যন্তরীণ দুটো প্রতিফলন হয়। অ্যাকচুয়ালি এটা পার্শিয়াল ইন্টারনাল রিফ্লেকশন। আমার পেডে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে কেন এটাকে পার্শিয়াল বলবো, নট টোটাল। টোটাল হয় না কিন্তু, অনেক এনসিইআরটি সাব বই বা আগে এনসিইআরটিতে টোটাল লেখা ছিল, বাট টোটাল নয়। ঠিক আছে, এটা সায়েন্স দিয়ে প্রুফও করা যায় কেন টোটাল নয়। তর্ক করবে না, যদি তর্ক করার দরকার হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে এসো, তর্ক করবো, কমেন্টে দয়া করে কেউ তর্ক করবে না। ঠিক আছে, তাহলে আমি ওখানে বলতেও পারবো না, বলতেও পারবো না তোমাকে। আর তর্ক করার জন্য তোমার নলেজ থাকা দরকার, তর্ক নলেজ সমেত করবে। তো এটা পার্শিয়াল ইন্টারনাল রিফ্লেকশন হবে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার এটাই হবে। যদি জানার জন্য, দেখো দুটো জিনিস হয়, জানার জন্য কিছু জিজ্ঞেস করছো সেটা এক হয়, আর তর্ক করার জন্য কিছু বলছে এক হয়। তর্ক যদি করতে হয় হোয়াটসঅ্যাপে এসো, আর যদি এই ব্যাপারটা নিয়ে, আর যদি জানার দরকার হয় তাহলে কমেন্টে অবশ্যই বলতে পারো, বলে দেবো। তো টোটাল এটা রিফ্র্যাকশনও হয়, নর্মাল রিফ্র্যাকশন, ডিসপারশন হবে এবং পার্শিয়াল ইন্টারনাল রিফ্লেকশন হবে। এবার রেল যদি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলে কোনো অপশান দেয় আর সেখানে যদি পার্শিয়াল ইন্টারনাল রিফ্লেকশন বলে কিছু না থাকে, তখন ওটাকে তোমার ঠিক মেরে চলে আসবে, কারণ অপশানই নেই তো কী দেবো। ঠিক আছে, ওকে, চলো নেক্সট পরেরটাতে। এই ক্লাসটার পুরো পিডিএফ তোমরা অ্যাপে পেয়ে যাবে, আর কয়েকদিন পরে, 5-6 দিন পরে হয়তো তোমাদের টেলিগ্রাম বা অন্য কোথাও আপলোড করা হবে। ঠিক আছে, কারণ এটা দেরি হয়ে যায়, আমাদের অ্যাপে এখন দেওয়া হচ্ছে আপাতত। তো বলছে মাধ্যমের প্রতিসরণ সূচক যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে। দেখো প্রতিসরণ সূচক যদি বৃদ্ধি পায়, তোমাদের যে কটা ডাউনে ছিল, এই পাশে দেখো 3টে মনে করে দেখো ডাউনে ছিল, এদিকে 2টো আপে ছিল। তো এদিকে তোমাদের একটা আপ হচ্ছে, মানে বাকি 2টো আপ হয়ে যাবে। ঠিক আছে, তো কী কী এখানে ডাউনে ছিল সেটাকে মনে করো। কী কী ডাউনে ছিল, প্রতিসরাঙ্ক তোমাদের ডাউনে ছিল, ঘনত্ব তোমাদের মনে করে দেখো, ঘনত্ব তোমাদের ডাউনে ছিল, প্রতিসরাঙ্ক ডাউনে ছিল, ঘনত্ব ডাউনে ছিল। আর কি তোমাদের ডাউনে ছিল, আর একটা কী যেন ডাউনে ছিল, বাঁকে, হ্যাঁ বাঁকে, এটাও তোমাদের ডাউনে ছিল। তাহলে একটা যদি আপ হচ্ছে, তার মানে এখানে বাকি সব কটা এখানে কী হয়ে যাবে, আপ হয়ে যাবে। আর এদিকে আপ হওয়া মানে এদিকেরগুলো সব ডাউন হয়ে যাবে। এদিকেগুলো আগে আপ ছিল, এদিকেগুলো কী হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। কারণ ব্যস্তবাদী সম্পর্ক কী কী আপ ছিল এখানে, তরঙ্গ দৈর্ঘ্য আপ ছিল। ঠিক আছে, আর কী কী আপ ছিল, বেগ আপ ছিল। তো এই দুটো কী হবে, এবার ডাউনে হয়ে যাবে, কারণ এগুলো আপ হয়ে গেছে। তো ডাউন, তাহলে এখানে কী বলেছে, প্রতিসরণ সূচক মানে এই যে পি, এইটার দিকে ফোকাস করেছে। আমরা একটু নিয়ে চেঞ্জ করে নিচ্ছি তোমাদের, এইটার দিকে ফোকাস করেছে, এইটার দিকে ফোকাস করেছে। এটা যদি তোমাদের বৃদ্ধি পায়, এই বৃদ্ধি পেয়ে গেছে, তার ফলে কী হবে, বাঁকবে বেশি, ঘনত্ব বেশি হবে। এ দুটো আছে, হ্যাঁ এই যে আলোর বিচ্যুতির দিক বৃদ্ধি পাবে, এই যে বাঁকবে বেশি মানে বিচ্যুতি, আলোর বিচ্যুতির দিক বৃদ্ধি পাবে, এটা অ্যান্সার হবেই তো বটেই। বিচ্যুতি কমে যাবে, অ্যান্সার হবে, বিচ্যুতি হবে, এইটা অ্যান্সার হবে বি, বিল বুঝে কারেক্ট অ্যান্সার। তো দেখো ইজিলি অ্যান্সার পেয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। নক্ষত্র বা তারা ঝিকমিক কেন করে। ঠিক আছে, তারা বা নক্ষত্র তারা ঝিকমিক কেন করে, স্টার বেসড কোশ্চেন্স। তো আমরা জানি যে তারারা পয়েন্ট সোর্স হিসেবে কাজ করে, এবং তারা যখন অ্যাটমসফেরিক বিভিন্ন তোমাদের এর মধ্যে দিয়ে আসে, মানে তোমাদের স্তরের মধ্য দিয়ে আসে, তখন কি হয়, সেখানে অ্যাটমসফেরিক রিফ্র্যাকশান হয়। কারণ এই প্রথম ধরো এটা এ স্তর, এটা বি স্তর, বায়ুমণ্ডল স্তরের মধ্যে দিয়ে আলোকরশ্মিগুলো আসছে, এদের স্তরের ঘনত্ব দেখা যায়। যত পৃথিবীর কাছাকাছি যাওয়া যায় তত আমরা গরম স্তর পাই, আর যত উপরের দিকে উঠে যায় তত আমরা আবার গরম স্তর পাই। মাঝখানে আমরা একটা স্তর পাই যেটা একটু ঠান্ডা স্তর হয়। ঠিক আছে, সেই গরম ঠান্ডা গরম, অর্থাৎ এরকম বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে যাওয়ার ফলে কি হয়, এরা
এদের ঘনত্বেরও চেঞ্জ হয়। গরম যেটা সেটার ঘনত্ব কম হবে, ঠান্ডা যেটা সেটার ঘনত্ব বেশি হবে, গরম হলে আবার ঘনত্ব কম হবে। তো কী হবে, বাতাসে বিভিন্ন স্তরের ঘনত্ব পরিবর্তনের ফলে ছিটিয়ে পড়া আলোর তীব্রতা পরিবর্তিত হয়। ছিটিয়ে পড়া, আচ্ছা এটা বলে যে টিন্ডল এফেক্ট। তো টিন্ডল এফেক্ট এটা তো নয়, কাটো। বায়ুর ঘনত্ব পরিবর্তনের কারণে প্রতিসরণের সূচক চেঞ্জ হয়, এই সি আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, ছিটিয়ে পড়া মানে এখানে স্ক্যাটারিং বলছে। স্ক্যাটারিং হয় না তা না, বাট স্ক্যাটারিংয়ের কারণে এটা হয় না, এটা মেনলি এই কারণে হয়। বাতাসের, সরি ওটা নয়, সি, বাতাসের ঘনত্ব পরিবর্তনের কারণে প্রতিসরণ সূচক চেঞ্জ হয়, অর্থাৎ অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন। এটাকে আমরা কী বলি জানো, এটাকে বলি বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন বলেছে প্রতিসরণ, সেই জন্য এইভাবে হয় অ্যান্সার। এখানে তোমার অ্যান্সার কোনটা হবে, আমাদের সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। পরেরটা চলো। আলো যদি বাতাস থেকে জলে স্বাভাবিক বরাবর পতিত হয়, অর্থাৎ নর্মাল বরাবর যদি আলো বাতাস থেকে জলে পতিত হয়, আমরা জানি স্বাভাবিক বরাবর পতিত হলে কিন্তু কোনো কিছু ঘটবে না, আলোর দিক পরিবর্তন হবে না। কারণ দিক পরিবর্তন হলেই, দিক পরিবর্তন মানেই, পয়েন্ট টু বি নোটেড, দিক পরিবর্তন মানেই কিন্তু রিফ্র্যাকশন। ঠিক আছে, দিক পরিবর্তন মানেই রিফ্র্যাকশন। যখন ওটা নর্মাল বরাবর পড়ে তখন দিক পরিবর্তন হয় না। দিক পরিবর্তন কি হয় না, হয় না। হয় না মানে নো রিফ্র্যাকশন। আর দিক পরিবর্তন হয় না, সেই জন্যই বলেছে আলোর দিক পরিবর্তন হবে না। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একটু আগে বুঝিয়ে দিয়েছি কেন, লম্বভাবে পড়লে কোনো রিফ্র্যাকশন হয় না। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। নিচের কোন যন্ত্রটি প্রতিসরণের নীতি, এটা হচ্ছে চশমা, স্পেকটাকল। ঠিক আছে, কেন, কারণ আমরা জানি আমাদের চোখে যখন প্রবলেম হয় তখনই আমরা চশমা ব্যবহার করি। আমরা জানি দুটো রোগ আছে, একটা হচ্ছে মায়োপিয়া, ঠিক আছে, আর একটা হচ্ছে প্রেস বায়োপিয়া। এই দুটো রোগ, মায়োপিয়া আর প্রেস বায়োপিয়া, এটার আছে ক্যাটারাক্ট, বাট আমরা এই দুটো নিয়ে মেনলি কথা বলবো, মায়োপিয়া আর প্রেস বায়োপিয়া। দেখো কী করে মনে রাখবে সেটা বলে দিই। মায়োপিয়াতে তুমি খেয়াল করো, এটা ছোট, মায়োপিয়ার যে লেখাটা দেখো, এই লেখাটা দেখো, লেখাটার মানে লেন্থ দেখো ছোট। তো মনে রাখবে ছোট অর্থাৎ কাছের দৃষ্টি ভালো, ছোট মানে কাছের, তো কাছের ভালো, কারণ এ দেখতে ছোট, কাছের ভালো। কাছের জিনিস কী লাগে অ্যাকচুয়ালি, আমি মনে করি এর ডিস্ট্যান্স কম, এইভাবে মনে রাখি আমি, এটার ছোটো মানে ডিস্ট্যান্স কম, তো কাছেরটা ভালো আর দূরেরটা খারাপ, আমি এইভাবে মনে রাখি। ঠিক আছে, দূরেরটা খারাপ, ওকে। আর প্রেস বায়োপিয়া কি উল্টো, এটা দেখো লেন্থ বেশি এর, তার মানে এর দূরেরটা ভালো। এটা লেন্থ বড়, তার মানে দূরের জিনিস কি লেন্থ বেশি হয়ে যায়, তো দূরেরটা ভালো, দূরের ভালো, কাছেরটা খারাপ। মানে এর কাছের দৃষ্টি খারাপ, দূরের দৃষ্টি ভালো, কাছেরটা খারাপ। তো মনে রাখবে মায়োপিয়াতে কি হয়, তোমাদের কাছেরটা ভালো, দূরেরটা খারাপ হয়, মানে চোখের। আর এক্ষেত্রে দূরেরটা ভালো, কাছেরটা খারাপ হয়। ঠিক আছে, ওকে। আমার যেমন তোমার আছে হচ্ছে প্রেস বায়োপিয়া, অর্থাৎ আমার দূরেরটা ভালো, কাছেরটা খারাপ। আমি যত এগিয়ে আসি তত আমি বুঝতে পারি না, মানে স্ক্রিন ঝাপসা আছে, একটু দূরে গেলে আমি দেখতে পাই ভালো। ঠিক আছে, সামান্য একটু দূরে গেলে আমি দেখতে পাই। তো কোনটার জন্য কোন লেন্স ব্যবহার করা হয় সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো আমরা যখন মায়োপিক কোনো পেশেন্টকে পাই, ঠিক আছে, আমরা যখন মায়োপিক কোনো পেশেন্টকে পাই তখন আমরা কী ব্যবহার করি, তখন আমরা ব্যবহার করি হচ্ছে কনকেভ লেন্স, অর্থাৎ এই লেন্স ব্যবহার করি। এটা কি লেন্স দেখতেই পাচ্ছ, অর্থাৎ অবতল লেন্স। ঠিক আছে, লেন্স বলছি কিন্তু দর্পণ বলিনি কিন্তু আমি, অবতল লেন্স ব্যবহার করি। আর যখন প্রেস বায়োপিয়া তখন আমরা উত্তল লেন্সকে ব্যবহার করি। ঠিক আছে, উত্তল লেন্স। তো লেন্স কার সঙ্গে যুক্ত, প্রতিসরণের সাথে যুক্ত, অতএব এটা অ্যান্সার কী হবে, প্রতিসরণের নীতির উপর ব্যবহার করে। মানে এরটা ভালো করার জন্য আমরা অবতল লেন্সকে ব্যবহার করি, আর এরটাকে ভালো করার জন্য আমরা উত্তল লেন্সকে ব্যবহার করি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো এই টোটাল 30 কোশ্চেন্স তোমাদের ছিল, একটু হয়তো 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে ক্লাস করাতে। একটু ডিটেলসও বলেছি, দেখো আলো চ্যাপ্টার ডিটেলস না বলে যাওয়া যায় না, অনেকেরই অনেক কিছুতে ডাউট থাকে, তারা এই আলোচনা করার সময় একটা ডাউট ক্লিয়ার করা যায়। ঠিক আছে, অনেকে প্রশ্ন তোমরা দাও, অনেক গ্রুপে প্রশ্ন আমি দেখি, আমার নর্মাল অ্যাডমিনরাও প্রশ্ন নেয়, তো সব কটা আমি চেষ্টা করি যখন আমি কোশ্চেন আলোচনা করি তখন তার মধ্যে দিয়ে সলভ করে দেবো। ঠিক আছে, তো এর পিডিএফ তোমরা কোথায় পাবে, আমাদের যে অ্যাপ আছে তাতে পেয়ে যাবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, ওখানে তোমাদের কোর্স কী চলছে সেটা নিয়েও দেওয়া আছে। আর যদি তোমরা বেটার জানতে চাও তো 8670838797 এই নাম্বারে তোমরা কিন্তু কথা বলতে পারো, 8670838797। এছাড়াও আমরা ম্যাথ কোর্স, আমরা গ্রুপ সি গ্রুপ ডি, তোমাদের WB যে গ্রুপ সি আছে আর গ্রুপ ডি আছে, তার ম্যাথ কোর্স ডিটেলড নয়, তার প্র্যাকটিস ব্যাচ আমরা চালু করতে চলেছি, কারণ 2 মাস পরে পরীক্ষা। তো আমরা চেষ্টা করছি এটা প্র্যাকটিস ব্যাচ হিসাবে তোমাদেরকে দেওয়ার, এবং চেষ্টা করছি যে টোটাল মক তোমাদেরকে নিয়ে আসার, পুরো মক, অর্থাৎ 100 মার্কসের যে মক হয়
সেই মক্স তোমাদেরকে দেওয়ার, ঠিক আছে? এবং কিছুটা ফ্রি আর কিছুটা পেড ভার্সনে তোমাদের রাখার আমি চেষ্টা করবো, কারণ মক বানাতে প্রচুর সময় লাগে, ঠিক আছে? আমি হলে তো ফ্রিতেই রাখতাম, বাট আমি তো করবো না, বুঝতেই পারছো। আমি কোশ্চেন সিলেকশন করে দেবো, যারা কাজ করেন তাদের একটা পেমেন্টের আমাদের ব্যবস্থা করতে হয়, কারণ তাদেরকে ফ্রিতে খাটিয়ে নিতে আমরা পারি না। সো এই বেসিসে আমাদের একটা পেমেন্ট প্রয়োজন হয়, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার, 30টা কোশ্চেন এখানে আছে। থ্যাংক ইউ।